গুড ইভিনিং গাইস, চলে আসলাম তোমাদের মাহির ভাইয়া স্থিতিবিদ্যার আরেকটা ক্লাসে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 8.2 এর ক্লাস, দ্যাট ইজ লেকচার 4। তো আমি তো যেহেতু শুরুই করে ফেলবো, তোমরা সবাইকে খুব দ্রুত মেনশন করে দাও যাতে করে ওরা সবাই খুব দ্রুত চলে আসতে পারে। আমরা আজকে মজাদার কিছু ম্যাথ করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং শুরুতেই বলে দিচ্ছি আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ 4 নাম্বারের মতো তুমি কমন পাবা। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ তুমি 4 নাম্বারের মতো কমন পাবা। 8.2 একদম ভালো করে স্টার্ট করার আগে একটু কিছু ওভারভিউ দিয়ে নেওয়া উচিত যে হচ্ছে 8.2 তে কি আছে, কিভাবে কি কোয়েশ্চেন হয় এবং কোনখানে তোমাদের বেসিকলি কি প্রবলেম হয়, ওগুলো নিয়ে একটা ওভারভিউ আলোচনা করে ফেলবো, একটা ওভারঅল আলোচনা করে ফেলবো। ওকে, তো স্টার্ট করে ফেলি, কি বলো? প্রথমত 8.2 যে চ্যাপ্টারটা আছে, 8.2 চ্যাপ্টারটাতে মেনলি অঙ্ক 4টা টপিক থেকে হয়। ওকে, অঙ্ক মেনলি 4 ধরনের অঙ্ক আসে একদম প্রথম। তাহলে কি বলছি আমরা দিচ্ছি 8.2 এর ওভারভিউ। প্রথমত কি কি আসে? প্রথম টপিক যেটা হয় সেটা হচ্ছে সুতা রিলেটেড টপিক। সুতা রিলেটেড টপিক হয়। সুতা রিলেটেড একটা টপিক হচ্ছে ফেমাস টপিক, একটা সুতা নিয়ে কোশ্চেন হয়, প্রচুর কোশ্চেন হয় এখান থেকে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে হেলানো তল। এটা বেসিক্যালি তোমরা ফিজিক্সে করে আসছো, নিউটনের বলবিদ্যাতে, ওটার মতোই অনেকটা হেলানো তল। 3 নাম্বার যেটা, 3 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গোলক বা বল, ফুটবল টাইপের গোলক বা বল, এগুলো নিয়ে। তোমরা সবাই কি ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও। আজকে পুরো পিওর দেখবা কি হয়। হেলানো তল গেল, এরপর হচ্ছে কি গোলক বা বল। গোলক বা বল। 4 নাম্বার যেটা, 4 নাম্বার হচ্ছে মিসেলেনিয়াস টপিক, মানে এখানে অনেক কিছুই থাকতে পারে। ওকে, স্টার্ট করে ফেলছি, কি বলো? একদম শুরু থেকে দেখো, আমরা একদম ছোটবেলায় আমরা একটা গেম খেলতাম, সেটাকে বলা হতো পাঞ্জা। দুইজন দুই দিক দিয়ে হাত ধরে, দুইজন দুই দিকে পুশ করে, যে স্ট্রঙ্গার থাকে সে অপোজিট দিকে পুশ করে হাত ফেলে দেয়। সিম্পল হিসাব ছিল। যদি ওটা নিয়ে চিন্তা করি যে দেখো এইরকম করে হাত থাকে এরকম একজনের, ওকে, দুজন দুই দিকে ফেলতে থাকে, যার পাওয়ার বেশি সে হাতটাকে ফেলে দেয়। তো দেখো বেসিকলি এই টাইপে যেটা দেখা যেত যে একজন যে নাকি স্ট্রঙ্গার সে দিতে যায়, স্বাভাবিক ব্যাপার, অপোজিট দিকে ফেলে। অনেক সময় এরকম হতো দুজনই স্ট্রঙ্গার, মানে দুজনই স্ট্রং, সমান ধরনের স্ট্রং, দেখা যায় যে ও এদিকে ঠেলছে এদিকে ঠেলছে, মাঝখানে এরকম 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 করে নড়াচড়া করে, বাট হচ্ছে কি কোনো একদিকে পড়ে না, 3-4 মিনিট হয়ে যায় বাট পড়ে না, কোনো একটা সাইডে যায় না। ওকে, তো দেখা যেত যে ওদের পরে লাস্টে বলতো দুজনই টাই, এই টাইপের। তো দেখো দুই দিক থেকে প্রেশার আপ করছি, দুই দিক থেকে আমরা বল দিচ্ছি, বাট মাঝখানের পজিশনটা কোনো দিকেই যাচ্ছে না। ওকে, এই জিনিসটাকে বলা হয় সাম্যাবস্থা, মানে তুমি বল দিবা বাট কোনো স্মরণ হবে না, বল দিবা বাট কোনো স্মরণ হবে না, এই ব্যাপারটাকে বলা হয় সাম্যাবস্থা। ওকে, এই ব্যাপারটাকে বলা হয় সাম্যাবস্থা। কি হলো সাম্যাবস্থার মধ্যে? বল থাকবে কিন্তু নো স্মরণ, কোনো স্মরণ নাই। ওকে, এখন এইখান থেকে বেসিক্যালি এটা তো দেখলাম আমরা দুইটা বল এক জায়গায় দিলে কি হয়। ওকে, তো তেমনি ভাবে আরো কিছু সিনারিও থাকতে পারে, যেমন মনে করো আমি যেরকম এই ফ্লোরটার উপর দাঁড়িয়ে আছি, আমার তো একটা নিজস্ব ওজন আছে অবশ্যই, তো আমার ওজনটা কোন দিকে কাজ করছে? ওজন সবসময় নিচের দিকে কাজ করে অবভিয়াসলি, তো আমার ওজন নিচের দিকে কাজ করছে। তাহলে এটা কি হওয়া উচিত ছিল না? আমি ফ্লোরটা ভেঙে নিচে পড়ে যেতাম, এটা হতে পারতো। বা যারা নাকি চেয়ারে বসে আছো, খাটে বসে আছো, ওদের যেহেতু নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, তাহলে নিচের দিকে একটা মুভমেন্ট তো হবে, নিচের দিকে একটা সরণ তো হবে। তাহলে বলো তো দেখি নিচের দিকে কেন বল থাকার পরেও মানুষটা নিচের দিকে যায় না, খাটের উপরেই থাকে? কারণ হচ্ছে গিয়ে খাট বা তক্তা বা যেটার উপরে তুমি বসে আছো, যেটার উপরে দাঁড়িয়ে আছো, সেটা তোমার ওজনের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া বল দেয়। জাস্ট লাইক দিস, যে এরকম একটা ধরো একটা তল আছে, একটা বেঞ্চি টাইপের, তুমি এখানে ধরো বসে আছো। ওকে, এরকম করে তুমি বসে আছো। আচ্ছা, তুমি যখন নাকি নিচের দিকে ডাব্লিউ ওজন দিবা, এই বেঞ্চিটাও তোমার উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দেবে, এবং এই দুইটা ফোর্স বিপরীত দিকে হওয়ার কারণে এরা হচ্ছে গিয়ে ভেঙে পড়ে না। তো বেসিক্যালি তোমাকে মনে রাখতে হবে, যখন নাকি তুমি কোনো তলের উপরে কোনো বস্তুকে রাখো, বস্তুর ওজন যখন নিচের দিকে কাজ করে, তেমনি ভাবে তলটা অবশ্যই একটা প্রতিক্রিয়া বল দিবে বস্তুটাকে স্টেবল রাখার জন্য। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা এই সাম্যাবস্থাকেই 3টা যদি বল দেওয়া থাকে, সাম্যাবস্থা করার জন্য যদি 3টা বল দেওয়া থাকে, আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম লামির উপপাদ্য। ওকে, এই পুরো চ্যাপ্টারটা বেসিক্যালি লামির উপপাদ্যের উপর বেস করা। তাহলে কিরকম লামির উপপাদ্য?
8.1 না পারলেও চলবে। 8.1 আর 8.2 হচ্ছে পুরো ডিফারেন্ট টাইপের জিনিস, ডিফারেন্ট টাইপের থিওরেমস, ডিফারেন্ট টাইপের পড়াশোনা, একদমই তেমন কোনো মিল নেই। ওকে, জাস্ট বল আছে, দুই ক্ষেত্রেই বল আছে। এই যা দেখো লামির উপপাদ্যে কি করেছিলাম, যে ধরে নেই এই একটা বস্তু, এই বস্তুটাকে আমি এইদিকে একটা ফোর্স দিলাম, এইদিকে একটা ফোর্স দিলাম, এইদিকে একটা ফোর্স দিলাম। সেই ক্ষেত্রে কি করেছিলাম, মনে করো তিনটা যদি ফোর্স থাকে, আমি করবো কি যে কোনো একটা ফোর্স লিখবো, লিখার পরে ধরো এই ফোর্সটা দিলাম, তারপরে ডিভাইড দিয়ে লিখবো সাইন, বাকি যে দুইটা বল থাকবে দ্যাট ইজ আর এন্ড কিউ, ওই আর এবং কিউ এর মাঝখানে যেই কোণ ওর সাইনটা দিব। তেমনি ভাবে আমি যদি কিউ বলটা নিয়ে, আমরা কি করেছিলাম, সাইন দেওয়ার পরে কিউ ছাড়া বাকি যেই দুইটা বল থাকবে পি এন্ড আর, ওদের মাঝখানের কোণটা দিয়ে ফেলবো। সিমিলার ওয়েতে যখন আর দিব তখন আর ছাড়া বাকি যেই দুইটা বল ওদের মাঝখানের কোণটা দিব, দ্যাট ইজ আর ছাড়া কে আছে, পি এন্ড কিউ, এই পি এর কিউ এর মাঝখানে যে কোণ ওটা নিয়ে আসা হলো। ওকে, এটা আমরা পড়েছিলাম এবং এটা দিয়েই এই কেসটার উপর বেস করে আমরা হচ্ছে কিছু আলফা বিটা গামা নিয়ে আসছিলাম, যেমন পি এর অপোজিটটাকে আমরা বলতাম আলফা, কিউ এর অপোজিটটাকে বলতাম বিটা এবং আর এর অপোজিটটাকে বলতাম গামা। ওখান থেকে যেটা করে ফেললাম যে আমি সিম্পলি লিখতাম পি ডিভাইড বাই সাইন আর আর কিউ এর মাঝখানে কোণ, আর আর কিউ এদের মাঝখানে কোণ হচ্ছে আলফা, দ্যাট ইজ আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন পি আর আর এর মাঝখানে কোণ, পি এটা আর এটা মাঝখানে কোণ হচ্ছে কি গামা, ইয়েস, কিউ ডিভাইডেড বাই সাইন পি আর আর এর মাঝখানে কোণ, পি আর মাঝখানে কোণ হচ্ছে বিটা, আর ডিভাইডেড বাই সাইন পি আর কিউ এর মাঝখানে কোণ দ্যাট ইজ গামা। ওকে, এখন একদম সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব, এটা দিয়ে আমরা সবগুলো ম্যাথ করে আসছি। এখন আমরা অ্যাডভান্সড হব, এখন আমরা এরপরে আরো অ্যাডভান্স লেভেলে যাব। প্রথম টপিক যেটা সুতো রিলেটেড, এইটা দিয়ে আমরা এখন ম্যাথ করতে শিখবো এবং বলেই দিচ্ছি আজকের ক্লাসে সুতা এন্ড হেলানোতল এই দুইটা টপিক নিয়ে হবে লেকচার 4 আজকের ক্লাসটা। আর নেক্সট ক্লাস দ্যাট ইজ লেকচার 5, ওটা হবে গোলক এবং মিসেলেনিয়াস টাইপের ম্যাথগুলো নিয়ে। ওকে, এই টপিক দুইটা থেকে মেইনলি নরমালি যেটা বলা যায় যে 4 নম্বরের কোশ্চেন হয়। আচ্ছা, তো দেখো একদম প্রথম স্টার্ট করে ফেলি, সুতো রিলেটেড ম্যাথ। সুতো রিলেটেড ম্যাথ হচ্ছে নরমালি 3 টাইপের হয়, সুতো রিলেটেড ম্যাথগুলো নরমালি 3 টাইপের হয়। সুতো রিলেটেড ম্যাথগুলো নরমালি 3 টাইপের হয়। আমাদের টাইপ 1 যেটা মিসেলেনিয়াস মানে হচ্ছে কি যেগুলো হচ্ছে কি ডাইরেক্টলি কোনো টাইপে অন্তর্ভুক্ত আমরা করতে পারি না, ওটা হচ্ছে কি মানে ছোট ছোট অনেক ধরনের ম্যাথ একসাথে, বাট ইম্পর্টেন্ট বলে ওটা করানো হচ্ছে আর কি। আচ্ছা দেখে ফেলো, সুতো রিলেটেড টাইপ 1 এ তোমাকে হচ্ছে কি বলে দিবে, কি বলে দিবে, উলম্বের সাথে কোণ দেওয়া থাকবে, উলম্বের সাথে কোণ দেওয়া থাকবে। টাইপ 1 উলম্বের সাথে কোণ দেওয়া থাকবে। একটু দ্রুত সবাইকে কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া চলে এসেছে, তাহলে আমরা স্টার্ট করে ফেলতে পারবো। আমাদের মেইন টপিক হচ্ছে এখান থেকে স্টার্ট হবে। দেখো একদম পিওর নলেজ দিব, একদম ঠান্ডা মাথা হয়ে বসে থাকবা, যা শুনবা, কিছু লিখবা না, এখন কিছু লিখবা না। দেখো ধরো তোমার সিলিংটাকে আমি আঁকলাম, এটা মনে করো তোমার সিলিং। ওকে, ধরে নাও এটা হচ্ছে তোমার সিলিং, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে যে এরকম দেখবা। দেখো আমি যদি সিলিং এর মধ্যে দুইটা হুক লাগাই দিই এবং হুক লাগায় একটা বড় সুতা আমি ঝুলাই দিলাম, কিভাবে হবে, সুতোটা লুজ করে এরকম হয়ে থাকবে, সিম্পল হিসাব, সুতোটা লুজ হয়ে যাবে, ঝুলে থাকবে, গেল। এখন মনে করো যে এই যে সুতোটা এভাবে আছে, আমি করলাম কি ইচ্ছা করে কোথাও একটুখানি গিট্টু দিলাম, গিট্টু না দিয়ে একটা গিট দিলাম আর কি, হ্যাঁ গিট্টু দিয়ে করলাম কি ওটার মধ্যে একটা ওজন ঝুলাই দিলাম, যে কোনো কিছু একটা ক্লিপ দিয়ে একটা ওজন ঝুলাই দিলাম। মনে করো এখানে আমি একটা ওজন ঝুলাই দিলাম। এখন দেখো ওজন ঝুলাই দিলে এইটার মানে যে কোনো বস্তু যার নাকি ওজন আছে, ওকে, ঝুলাই দিলে কি হবে, এটার ওজনটা নিচের দিকে কাজ করবে, অবভিয়াসলি নিচের দিকে একটা বল কাজ করবে, নিচের দিকে যখন বল কাজ করবে সুতাগুলো কি এরকম লুজ হয়ে থাকতে পারবে, অবভিয়াসলি নট, টান হয়ে যাবে। তো দেখি টান হলে কিরকম কি হয়। যখন নাকি আমি এখানে একটা সুতার মধ্যে লুজ একটা সুতার মধ্যে একটা বস্তু ঝুলাই দিব, ও নিশ্চয়ই এইভাবে টান হবে। আমি ঠিক মাঝখান বরাবর বস্তুটাকে ঝুলাই নিই, একটু সাইড করে ঝুলাই দিলাম, হ্যাঁ দেখো সেই ক্ষেত্রে দেখো প্রথমত বস্তুর ওজন তো নিচের দিকে কাজ করবে অবভিয়াসলি। এরপরে বস্তুটা এখানে কেন থাকবে, নিচে কেন পড়ে যাবে না, কারণ সুতা এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে টান দিয়ে ধরে রেখেছে, এই জন্যই তো বস্তুটা নিচে পড়তে পারছে না। এখন দেখো, এখন কথা হচ্ছে সুতা এই দিকে যতটুক টান দিবে এদিকে কি ওটুকুই টান দেওয়া উচিত,
ভেবে দেখো, এই দিকে সুতার দৈর্ঘ্য যত, এই দিকে তো সুতার দৈর্ঘ্য অবভিয়াসলি অতটুকু না, তাহলে সুতার এই সাইডের অংশের টান এই সাইডের অংশের টানের সমান হবে না। ওকে, তো ওই ক্ষেত্রে আমি দুইটার টানকে আলাদা আলাদা করে ডিফাইন করে দিই। মনে করো এটা দিলাম T1, T4 অবভিয়াসলি টান না, T4 টেনশন। ওকে, আর এই দিকেরটা দিলাম T2, দুইটা টান, মানে হচ্ছে কি সুতার দুইটা অংশে দুই দিকে দুইভাবে টান হচ্ছে। এখন দেখো এই যে সিনারিওটা, এই যে বস্তু হচ্ছে এখানে স্টেবল আছে, বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে না, স্টেবল আছে, তার মানে ও সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে আমরা কার সূত্র প্রয়োগ করি? লামির উপপাদ্য। শুধুমাত্র সাম্যাবস্থায় থাকলেই হবে না, যখন নাকি দেখবো সাম্যাবস্থায় আছে এবং বল তিনটা, ওই ক্ষেত্রে আমরা লামির উপপাদ্য ইউজ করতে পারবো। দেখো বস্তুটা এখানে ঝুলে আছে, পড়ে যাচ্ছে না, তার মানে ও সাম্যাবস্থায় আছে। এই ক্ষেত্রে এই কেসে আমি দেখতে পাচ্ছি তিনটা বল, আমি তাহলে লামির উপপাদ্য ইউজ করবো। কথা হচ্ছে লামির উপপাদ্য তো আমি ইউজ করবো, বাট ওখানে কি শুধু বল দিয়েই কাজ হয়? না, ওখানে তো কোণও লাগে, তাই তো? এখানে কোণ কোথায়? দেখো এই যে বলে দিয়েছে উলম্বের সাথে কোণ। কথা হচ্ছে ভাইয়া উলম্ব কোন দিক দিয়ে আঁকবো? আমরা যেটা করব, আমরা একটা লম্বা এরকম দাগ দিব। কোথায় দাগ দিব? হচ্ছে এই বস্তুটাকে ছেদ করে যায় এইভাবে, এবং এই উলম্বের সাথে এই যে সুতাটা, এই যে T1 এর যে সুতাটা, এই সুতাটা একটা কোণ তৈরি করবে। সিমিলার ওয়েতে এই T2 এর সুতাটা আরেকটা কোণ তৈরি করবে। লাইক ধরো এটা T1 দেখে আমি এটা নাম দিয়ে দিলাম হচ্ছে θ1, এই কোণটুকু, জাস্ট এই কোণটুকু, এটার সাথে উলম্বের যে থিটা। আচ্ছা, সিমিলার ওয়েতে T2 আর এটার মধ্যে যে কোণ ধরে নিলাম θ2। ওকে, এবার যেটা লিখবো তোমরা জাস্ট পরীক্ষা হলে ডিরেক্টলি লিখে দিবা, একদম ইজিলি অঙ্ক মিলে যাবে। আমরা হচ্ছে লামির উপপাদ্য প্রয়োগ করব, প্রয়োগ করে জাস্ট একটা লাইন স্কিপ করে একবারে লিখে দেবো। কিরকম? ফার্স্টে তুমি দিবা T1 ডিভাইডেড বাই সাইন একটা কিছু হবে, T2 ডিভাইডেড বাই সাইন আরেকটা কিছু হবে। দেখো T1 গেল, T2 গেল, আরেকটাকে W না ওজন, W ডিভাইডেড বাই সাইন আরেকটা কিছু হবে। এখন কথা হচ্ছে ভাইয়া পরীক্ষা হলে কি আমি প্রত্যেকবার এরকম এরকম করে করবো, সবগুলো একটা একটা করে হিসাব করবো? এত কষ্ট আপাতত না করলেও চলবে। কি করতে হবে? তুমি যখন দেখবা T1 এখানে, তুমি সিম্পলি এখানে θ2 বসাবা, 1 এর জন্য 2, যখন নাকি T2 থাকবে θ1 বসাবা, আর যখন নাকি W, লামির সূত্র কি জানি, অপোজিটের বাকি দুইটার যে কোণ θ1 প্লাস θ2। আচ্ছা ভাই এটা কেমনে হইলো? তোমরা জাস্ট সিম্পলি যেটা করবা যে এইটা এইটা এবং এইটার মাঝখানে লামির সূত্রটা প্রয়োগ করে দেখবা 180 মাইনাস থিটা আসে, তো সাইন 180 মাইনাস থিটা আর সাইন থিটা একই কথা, এই জন্য ডিরেক্টলি সাইন θ2 সাইন θ1 এরকম হয়ে গেছে। ওকে, এখন আসি এইটাকে আরেকটু ছোট করা যায়, যেটা নাকি অঙ্কে খুব মজা লাগে। ওকে, খুব মজা লাগে, খুব ইজিলি কাজ করে ফেলা যায়, একদম ছোট শর্টকাট সূত্র টাইপের। কিরকম কি? মনে করো মাঝখানে এটা নাই, ধরে নাও এটা নাই, তাহলে কি হবে? তাহলে লেখা যায় যে T1 ইকুয়াল টু, এটা না থাকলে কি হবে? এই সাইন θ2কে ধরে ওই সাইডে পাঠিয়ে দিব, মানে W বাই সাইন θ1 প্লাস θ2 তো থাকবেই, এই সাইন θ2কে ধরে ওই পাশে উপরে পাঠিয়ে দিব, তাহলে কি হবে? সাইন θ2 সিম্পলি। তাকে বুঝতে পারছো কিনা? অর্থাৎ তোমাকে যদি কেউ এরকম একটা সিনারিও দিয়ে ডিরেক্টলি বলে সুতরাং এই অংশের টান নির্ণয় করো, তুমি আর কোনো কিছু চিন্তা না করে চোখ বন্ধ করে বস্তুর ওজন ডিভাইড বাই সাইন, দুইটা কোণের মাঝখান, দুইটা রশির মাঝখানের কোণ, এবং T1 থাকলে θ2 বসাই দিবা, সিম্পল, আর কিচ্ছু নাই। ধরো আমাকে যদি বলে সুতরাং এই অংশের টান নির্ণয় করো, দ্যাট ইজ T2 নির্ণয় করো, কি করবা? যে ম্যাথটা এখন দেখাবো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর শুরুতেই তো বলে দিয়েছি যে এখান থেকে 4 নাম্বার তোমার মাস ইনশাআল্লাহ চলে আসবে। দেখো তো এই ক্ষেত্রে দেখো T1 এর ক্ষেত্রে আমি W sin θ1 θ2 একটু তো ফিক্সড, বাদ বাকি যেটা T1 থাকলে 2 θ2 হয়, তাহলে T2 থাকলে কি হবে? অবভিয়াসলি θ1, তো sin θ1, দ্যাটস ইট, নাথিং এলস, দ্যাটস ইট। আচ্ছা তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে? একটু জানিয়ে দাও তো। এইট পয়েন্ট ওয়ান না পারলেও কোনো প্রবলেম নেই, 8.1 এটা একদম ডিফারেন্ট। যাদের একটু বাফারিং হচ্ছে ওরা হচ্ছে গিয়ে একবার লিভ নিয়ে আবার চলে আসো, যাদের বাফারিং হচ্ছে ওরা একবার লিভ নিয়ে আবার চলে আসো।
তাহলে একটু এই পুরো সিনারিওটা, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এটা একটু আরেকবার বুঝায় বলি। ধরে নাও দেওয়ালের সিলিংয়ে দুইটা হুক লাগানো আছে। এবার এই হুকের মধ্যে একটা সুতা ঝুলানো ছিল। আমি করলাম কি, সুতার ঠিক মাঝখানে না দিয়ে একটু সাইড করে একটা বস্তুকে ঝুলাই দিলাম, বস্তুকে গিট্টু দিয়ে ঝুলাই দিলাম। এখন দেখো বস্তুটা তেমনি ঝুলে থাকবে। এইবার সুতার এই সাইড ছোট, এই সাইড বড়, সেই ক্ষেত্রে এই অংশের যে টান, এই অংশের টান সেম হবে না, ডিফারেন্ট হবে। তো ধরে নিলাম এই অংশের টানটা, এই অংশ সুতার টান দিচ্ছে, এটা T1, এই অংশের টান হচ্ছে T2। কেন টান দিচ্ছে? টান দিচ্ছে বলেই তো সুতাটা, বস্তুটা এখানে আটকে আছে, আদারওয়াইজ নিচেই পড়ে যেত ওজনের কারণে। গেল। এখন আমি এখানে যদি দেখো 3টা বল আছে এবং বস্তুটা সাম্যাবস্থায় মানে স্টেবল আছে, সেই ক্ষেত্রে আমি ইজিলি লামির সূত্র ইউজ করতে পারি। এখন দেখো যদি লামির সূত্র ইউজ করতে হয়, যেটা তুমি করবা, T1 T2 আর W এরা তো উপরে থাকবে, বল তো অলওয়েজ উপরে থাকে। নিচে কি দেই? নিচে দেই হচ্ছে সাইন দিয়ে কোণ। এখন তুমি যেটা করবা, তুমি হচ্ছে যদি সাইন দিয়ে কোণ দিতে চাও, তুমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে এই ধরো T1 এর বিপরীতে তুমি যদি এই কোণটা নিতে চাও, যদি তুমি T1 এর বিপরীতে T2 আর W এর মাঝখানে এই কোণটা নিতে চাও, এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে গিয়ে পুরোটা 180 আর এইটুকু হচ্ছে থিটা। এই কোণ কেমনে পাওয়া যাবে? 180 বিয়োগ থিটা, থিটা বাদ দিয়ে দিলে এই কোণ পাওয়া যায়। তাহলে সাইন 180 মাইনাস থিটার মান হচ্ছে কি থিটা2। সিম্পল। এটা নিয়ে খুব একটা ঝামেলার কিছু নাই। তুমি এইসব সিনারিও দেখলে ডিরেক্টলি T1 এর জায়গায় T1 এর নিচে থিটা2 বসাবা, T2 এর জায়গায় থিটা1 বসাবা, W এর নিচে বাকি পুরো দুইটা কোণ একসাথে যোগ করে বসাই দিবা। সিম্পল হিসাব। ওকে। আচ্ছা এখন দেখো মেইন কোনো ইউজ করা যায়। দেখো পরে আমাকে যদি ডিরেক্টলি বলে T1 এর মান নির্ণয় করে দাও, কি করব? উপরে W, নিচে sin θ1 + θ2 একটু ফিক্সড। T1 বললে sin θ2, T2 বললে sin θ1, দ্যাটস ইট। আর কিছু নাই। একটা ম্যাথ করে দিলেই বুঝে যেতে পারবা। আর বিপরীত দিকে লম্বটা নেই, তোমাকে প্রশ্নে θ1 θ2 এমনি দিয়ে দিবে, উলম্বের সাথে কোণ দেওয়া থাকবে কোশ্চেনে। এখন একটা কোশ্চেন লিখে ফেলো খুব দ্রুত। কোশ্চেন নাম্বার 1, একদম সেরা একটা ম্যাথ। দেখো একই আনুভূমিক রেখায় D দূরত্বে, অবস্থিত দুইটি বিন্দুতে L দৈর্ঘ্যের একটি তারের প্রান্তদ্বয় বাধা আছে। কোশ্চেন লিখতে থাকো। এটা সব জায়গায় আসে এই কোশ্চেনটা। এইচএসসিতেও আসে, ভর্তি পরীক্ষায় আসে, আছে। এরপরে মসৃণ ও ওজনবিহীন একটি আংটা W ওজন বহন করে। আমি বুঝাই দিচ্ছি, কোনো টেনশন করো না। W ওজন বহন করে তার বরাবর অবাধে গড়িয়ে পড়তে পারে। আচ্ছা এটুকু গেল। এরপরে তোমার কোশ্চেনটা মেইনলি যেটা, L greater than D হলে দেখাও যে তারের টান T = WL / 2 √L² - D²। খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ম্যাথ, স্টার্ট করলেই বুঝতে পারবা। দেখে ভালো, একদম সিম্পল হিসাব। প্রথম থেকে একদম এক লাইন করে পড়বো, ওটা দিয়ে লিখবো। একই আনুভূমিক রেখায় D দূরত্ব অবশ্যই দুইটা বিন্দু। তাহলে এক আনুভূমিক রেখা আঁকি। এটা হচ্ছে কি তোমার আনুভূমিক রেখা, মানে এরকম বলে দিল D দূরত্ব অবস্থিত দুইটা বিন্দু। মনে করলাম এটা একটা বিন্দু, এবং দূরত্ব কতটুকু? D দূরত্ব। ওকে, দুইটা বিন্দুতে
এল দৈর্ঘ্যের একটা তারের প্রান্তটায় বাধা আছে, তার মানে ওই যে আগের মতো হুক আঁকবা, হুকের মধ্যে এই একটা তার বাধা, প্রান্ত দুইটা আটকানো আছে, কতটুকু পুরোটা দৈর্ঘ্য কত এল। এইবার দেখো এইবার বলছে মসৃণ ও ওজনবিহীন একটা আংটা, মসৃণ ও ওজনবিহীন একটা আংটা, আংটা মিন্স হচ্ছে আংটি, সিম্পল হিসাব, আংটি বা হ্যাঙ্গার টাইপের যেটা নাকি ঝুলে থাকতে পারে। ওকে, মসৃণ আর ওজনবিহীন এই কথাটাকে ফোকাস করো। মসৃণ আর ওজনবিহীন মানে হচ্ছে, বা বিশেষ করে মসৃণ মানে হচ্ছে যে ও ইজিলি নড়াচড়া এরকম করতে পারবে, এবং সেই ক্ষেত্রে ও অ্যাকচুয়ালি সাইডে কোনো জায়গায় না, বরঞ্চ মাঝখানে এসে যে থামবে। এটা তো কমন সেন্স, যে হচ্ছে কি তোমার একটা যদি আংটা, নর্মাল আংটা যদি ছেড়ে দাও একটা রশির মাঝখানে, ও তো মাঝখানে এসেই থামবে। কথা হচ্ছে শুধুমাত্র আংটা না, আংটাটা আবার করে কি ডাব্লিউ ওজন বহন করে, মানে হ্যাঙ্গার টাইপের। ওকে, যে টাইপের যে হ্যাঙ্গার থাকে না, ওই হ্যাঙ্গার টাইপের। ওকে, ডাব্লিউ ওজন বহন করে। তো দেখো যেহেতু এটা মসৃণ, তার মানে এটা কি সাইডে আটকাবে না, অবশ্যই মাঝখানে আটকাবে। তাহলে কেমনে আঁকবো জিনিসটা আঁকবো হচ্ছে এইভাবে, যে ও ঠিক মাঝখানে আটকাবে, এই হচ্ছে কি এখানে আংটার মধ্যে কতটুকু ডাব্লিউ ওজন, মানে এই দিকে ও ডাব্লিউ একটা ওজন দিবে। হইল, বললো এবার তার বরাবর আমাদের গড়িয়ে করতে পারে, সেক্ষেত্রে মাঝখানেই তো আসবো অবভিয়াসলি। বলেছে এল গ্রেটার দেন ডি, এটা কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে তারের টান টি ইকুয়াল টু এটা, তার মানে হচ্ছে টি এর মান জানতে যাচ্ছে। এখন দেখো যেহেতু 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 এই যে তারটা আছে, এই তারটা বরাবর আংটাটা অবাধে গতিশীল, তার মানে হচ্ছে মাঝখানে এসে থামবে। সেই ক্ষেত্রে তারের এইটা হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ এইটুকু তারের অর্ধেক, এইটুকু বাকি অর্ধেক। দেখো পুরো তার হচ্ছে গিয়ে এল দৈর্ঘ্যের পুরো তার, দ্যাট মিন্স খুব ইজিলি বলে ফেলা যায় এইটুকু হচ্ছে L/2 আর এইটুকু হচ্ছে গিয়ে আরেক L/2, এইটুকু L/2, এইটুকু L/2। ওকে, এবং সেই ক্ষেত্রে যেহেতু তারের দৈর্ঘ্যটা সমান সমান, দুই দিকেই টি এর মান অবভিয়াসলি সেম থাকবে। এখন আসি, এখন হচ্ছে ভাইয়া অঙ্ক কেমনি কি করব, এটা তো আর কিছু বুঝতে পারছি না। ইভেন এখানে তো কোনো ডিরেক্টলি বলে দেয়নি, কোন বলে না দিলে আমরা বের করে নিব, ওকে, দেখো প্রথমত আমার দরকার হচ্ছে কি টি ডাব্লিউ। আপাতত একটা নিয়ে স্টার্ট করি, কি লিখবা লামির সূত্র মতে। লামি বলেছে মনে করো টি ডিভাইডেড বাই সাইন কিছু একটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই সাইন আরেকটা কিছু। এখন কত কোণ দিব আমি তো জানি না, আপাতত আমি করবো কি এটার সাথে ম্যাচ করায় এখানে একটা কোণ ধরে নিব। দেখো যদি এটাকে বলি থিটা, এটাও কিন্তু থিটাই হবে, কারণ বোথ সাইডে তো সেম লেন্থ, এটাও থিটা। এখন দেখো আমরা কি জানি, যখন এটা চাবে আমি ওই সাইডেরটা, এইটার সাথে যে কোণটা আছে, যেমন দেখো T1 চাইতে গেলে আমি এইটা দিতাম, তেমনি হবে এইটা চাইতে গেলে আমি এই থিটা দিব, তাহলে দিব থিটা। যখন নাকি ডাব্লিউ বলবে তখন এই দুইটার যোগফল দিয়ে দিব, দুইটার যোগফল কত, থিটা প্লাস থিটা। গেল। এইবার দেখো একদম ইজি জিনিস, আমাকে বলেছে হচ্ছে কি টি এর মান নির্ণয় করতে, তাহলে আমি কি করব, আমি সিম্পলি লিখব টি ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস থিটা, দ্যাট ইজ 2 থিটা, সাইন 2 থিটা। এখন দেখো আমার তো টি এর মান দরকার, তাহলে টিটাকে এক সাইডে নিয়ে আসবো, কি হবে ডাব্লিউ সাইন থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা। এখন যদি বলে যে তুমি এই যে এটা আছে এটাকে আরেকটু সলভ করো, এরকম নিয়ে আসতে হবে, এল ডি এগুলো আনতে হবে, আমি সিম্পলি লিখবো কি ডাব্লিউ সাইন থিটা, আর এটা যেটার সাথে কাটাকাটি হয় সেক্ষেত্রে সাইন 2 থিটাকে লিখবো 2 সাইন থিটা কস থিটা, এবং সেই ক্ষেত্রে যেটা হবে সাইন থিটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে থাকবে কি আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে t is equal to w by 2 cos theta। আরে ভাই cos theta এখন করতে হবে, cos theta তো ছিল না। এখন দেখো যেহেতু cos theta ছিল না, আমরা cos theta এর ভ্যালু কোনোভাবে বের করব। তো এই থিটার cos theta কেমনে আনা যায়, মনে করো আমি যদি এই ত্রিভুজটাকে একটা পার্টে ভাগ করে ফেলি, মানে হচ্ছে এই যে এই অংশটা, ত্রিভুজের এই অংশটা যদি এমনি লিখি, ওকে, দেখো এই পুরোটা হচ্ছে ডি, দ্যাট ইজ এইখান থেকে এই পর্যন্ত কত ডি বাই 2 গেল। এবার দেখো এইটুকু হচ্ছে L/2 হইল, এইটুকুর মান আমি আপাতত জানি না। আচ্ছা আমার দরকার হচ্ছে থিটার থেকে কি দরকার, আমার cos থিটার মান দরকার। cos থিটার মান কত, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কথা হচ্ছে ভাই এখানে ভূমি কোনটা ধরবো, ত্রিভুজটা কেমন করে জানি আছে,
যেটা করবা দেখবা থিটা কার সাথে আছে, দেখো থিটা আছে এই বাহুটা আর এই বাহুটার সাথে, অবভিয়াসলি এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে অতিভুজ, বাকি যে এই বাহুটা আছে এটাই হচ্ছে কি ভূমি। আমার তো cos থিটা বের করার জন্য ভূমি বাই অতিভুজ করা লাগবে, কিন্তু ভূমি তো নাই। ভূমি কেমনে বের করে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ কত এখানে l/2, এটা স্কয়ার মাইনাস লম্ব কত d/2, এই দিলাম স্কয়ার এর রুট। ক্যালকুলেট করলে কত আসবে? l স্কয়ার মাইনাস d স্কয়ার, নিচে হচ্ছে কি এটা 4, এটা 4 মিলে 4 হবে এর রুট। আলটিমেটলি এই 4টা বাইরে চলে আসবে, হাফ রুট l স্কয়ার মাইনাস d স্কয়ার। এই পর্যন্তই। এটা হচ্ছে কি তোমার ভূমির দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার ভূমির দৈর্ঘ্য, একদম সিম্পল হিসাব। এখন দেখো cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? হাফ l স্কয়ার মাইনাস d স্কয়ারের রুট, আর অতিভুজ কত? l/2। কাটাকাটি করলে কি হয়? হাফ থাকবে, l স্কয়ার মাইনাস d স্কয়ার থাকবে এর রুট, l/2 উল্টে যাবে তাহলে হবে 2/l, সেই হিসাবে 2 কাটা। আলটিমেটলি যেটা থাকবে, এটা একটু এই সাইডে লিখে ফেলি আমি, একটা মিনিট। এই সাইডে লিখি, এই হলো হাফ ইন্টু রুট l স্কয়ার মাইনাস d স্কয়ার ইন্টু হচ্ছে l/2, সরি এটা উল্টে গেলে 2/l, এই 2 কাটা, দ্যাট ইজ l স্কয়ার মাইনাস d স্কয়ার এর রুট ডিভাইডেড বাই l। সিম্পল হিসাব, এইটুকুই। আচ্ছা দেখতে পাচ্ছ না কারা কারা? নিজের অংশটা কেটে দিয়েছি, নিচের অংশটা কেটে দিয়েছি। ওকে 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 ওকে। cos থিটার ভ্যালুটা আমি একটু আরেকবার লিখছি, সমস্যা নেই। cos থিটার ভ্যালুটা আমি একটু আরেকবার লিখে দিচ্ছি, cos থিটার ভ্যালুটা আমি একটু আরেকবার লিখে দিচ্ছি। দেখো সিম্পল হিসাব, আমার w/2 একটু তো থাকলো। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে? হাফ রুট l স্কয়ার মাইনাস d স্কয়ার। অতিভুজ কত? অতিভুজ কত এখানে? l/2। হিসাব নিকাশ করলে কি আসে? এই যে তোমার হচ্ছে কি 2 কাটা w ডিভাইডেড বাই l স্কয়ার মাইনাস d স্কয়ার ইনটু l/2, সেই হিসাব করলে, বা একটু টাইম দাও আমাকে, এটা হচ্ছে গিয়ে এখানে চলে গেলে 2/l আসবে। আমার দরকার হচ্ছে cos থিটার ভ্যালু। দেখো cos থিটার ভ্যালুটা দরকার, যদি একটু এখানে চাপা আস্তে করে লিখে ফেলি। cos থিটা ইকুয়াল টু ভূমি হচ্ছে গিয়ে এটা, ওকে, বাই অতিভুজ l/2। কাটাকাটি করলে তোমার হচ্ছে গিয়ে হাফ রুট l স্কয়ার মাইনাস d স্কয়ার ইনটু 2/l, এই 2 কাটা l স্কয়ার মাইনাস d স্কয়ার বাই l। এটা হচ্ছে ডাইরেক্টলি তোমার cos থিটার ভ্যালু পাওয়া যায়। তাহলে 2 দিয়ে cos থিটার ভ্যালু লিখবো কত? l স্কয়ার মাইনাস d স্কয়ার বাই l। সিম্পল হিসাব। এখন দেখো, এখন কথা হচ্ছে এই l টা নিচে আসে না, এটা উপরে উঠে যাবে। তাহলে wl/2 রুট l স্কয়ার মাইনাস d স্কয়ার, দ্যাটস ইট। এটাই হচ্ছে তোমার t এর ভ্যালু। আমি একটু আরেকবার বুঝাই দিই, সমস্যা নাই। দেখো প্রথমত আমি হচ্ছে কি চিত্রটা আঁকবো, কেমনে? কোশ্চেনটা পড়ো। একই আনুভূমিক রেখায় এই রেখা d দূরত্ব হচ্ছে দুইটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এখন দেখো এই দুইটা বিন্দুতে l দৈর্ঘ্যের একটা তার বাঁধা আছে, এই যে তার বেঁধে দিলাম। কথা হচ্ছে গিয়ে মসৃণ ও ওজনবিহীন একটা আংটা মসৃণ ওজনবিহীন, তার মানে ও ঘুরতে ঘুরতে মাঝখানে এসে পড়বে। এইটা w ওজন বহন করে, এই যে এখানে মাঝখানে এটা w ওজন বহন করছে, গেল। এইবার দেখো w ওজন বহন করছে, হইল। এখন বললো যে দেখা দাও তারের টান হচ্ছে এত। সিম্পলি আমি করবো কি, লামির সূত্র দিব। লামির সূত্র দেওয়ার পরে সাইন t/sin থিটা, কি হবে? t/sin এইটা থিটা লিখলাম, w/sin এই দুইটা, w/sin থিটা প্লাস থিটা, দ্যাট ইজ 2 থিটা। ওকে, যেটা পুরোটা ভ্যালু আসবে t/sin থিটা ইকুয়াল টু w/sin 2 থিটা হবে। এবং আমি করবো কি, আমার তো t এর ভ্যালু দরকার, তাহলে w/sin থিটা বাই sin 2 থিটা আসবে। sin 2 থিটা মান লেখা যায় 2 sin থিটা cos থিটা। সেই ক্ষেত্রে পুরোটা হিসাব করলে sin কাটা w/2 cos থিটা। আমার দরকার cos থিটার ভ্যালু। কেমনে কি? দেখো আমি করবো কি, এই ত্রিভুজটাকে এইভাবে ভেঙে নিব, এবং সেই ক্ষেত্রে এটা হচ্ছে থিটা, তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ভূমি কিভাবে বের করবো? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। কাটাকাটি করলে কি হয়? হিসাব করলে হাফ l স্কয়ার মাইনাস d স্কয়ার আসে। cos থিটার মান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এটা, এই যে লিখলাম, বাই অতিভুজ হচ্ছে l/2 লিখলাম। হিসাব নিকাশ করলে তোমার আসে l স্কয়ার মাইনাস d স্কয়ার বাই l, l স্কয়ার মাইনাস d স্কয়ার এর রুট বাই l। এটা হচ্ছে cos থিটার ভ্যালু আসে।
তাহলে আমি সিম্পলি cos থিটার ভ্যালুর জায়গায় এটা লিখে দিব, আর এই এলটা যেহেতু নিচে আছে এটা উপরে উঠে যাবে, এই WL ডিভাইড বাই 2L² মাইনাস D², দ্যাটস ইট। দেখো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ডিস্টার্ব হচ্ছে কাদের? বোর্ডের নিচে তেমন কিছু লিখিনি আর। সবকিছু কি ঠিকঠাক? একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও, ঠিকঠাক হলে জানিয়ে দাও। লাস্টের লাইনটা আবার, আচ্ছা এই পার্টটা আমি একটু করি। ধরো আমার cos থিটার ভ্যালু বের করা লাগবে, cos থিটার ভ্যালু বের করা লাগবে, তাহলে কি লিখবো? cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ না? দেখো এই যে ত্রিভুজটা, এটার মধ্যে ভূমি হচ্ছে গিয়ে হাফ L² মাইনাস D², অতিভুজ হচ্ছে L/2। দেখো আমি যদি এবার দুটোকে একসাথে লিখি কি হবে? হাফ রুট L² মাইনাস D² ইন্টু L/2 উল্টে যাবে 2/L হবে, এই টু কাটা, আলটিমেটলি থাকে রুট ওভার L² মাইনাস D² বাই L। এই cos থিটার মধ্যে তুমি এটা বসাই দিবা, অ্যান্সার মিলে যাবে। এই cos থিটার জায়গায় তুমি এটা ভ্যালু বসাই দিবা, অ্যান্সার মিলে যাবে। কেন এটাই বসাবা? কারণ হচ্ছে কোশ্চেনে তোমার cos থিটা চাই নাই, কোশ্চেন চাইছে L আর D, কোশ্চেনে চেয়েছে L আর D, এই জন্য। ক্লিয়ার? আচ্ছা দেখা যাচ্ছে না কাদের, আমাকে একটু জানিও তো যদি কারো দেখা না যায়। ওকে, আমি হচ্ছে এর পরের ম্যাথে চলে যাব, এটা মুছছি না এই মুহূর্তে, তোমরা তুলতে থাকো তুলতে থাকো, এর পরেরটাও ইজিলি বুঝবে, সমস্যা নেই। এটা গেল T1 টাইপ 1, এবার যাবো হচ্ছে টাইপ 2 তে। এবার যাবো টাইপ 2 তে, যেটা হবে আনুভূমিকের সাথে কোণ। আনুভূমিকের সাথে কোণ কেমনে কি? মানে হচ্ছে সিম্পল, একই ধরনের জিনিস তোমাকে এখানে পুরো ব্যাপারটাতে ওরা কোণ আর উলম্বের সাথে দিবে না, কোণ দিবে আনুভূমিকের সাথে। কেমনে দেখো, সেম এখানে দুটো আংটা, এখানে হচ্ছে কি এভাবে একটা ঝুলে থাকবে, বস্তু দিলা, এই দিলা W ওজন। কথা হচ্ছে যে এই যে কোণটা, কোণ দিবে হচ্ছে গিয়ে এইদিকে মনে করো T1, এদিকে T2, এদের সাপেক্ষে এইখানে দিবে হচ্ছে θ1, এইখানে দিবে θ2। মানে কি ভাই, একটু আরেকবার, তোমাকে এই যে বস্তুটা ঝুলিয়ে দেওয়া হবে সুতার মধ্যে, সুতা টান টান থাকবে এবং সুতার এদিকে একটা টান এদিকে একটা টান পাবা। আমরা একটু আগে যেটা করতাম, আমরা এই বরাবর উলম্ব নিয়ে এখানে কোণ দিতাম, বাট এখন আর সেটা করবো না। এখন করবো কি, এই বরাবর আনুভূমিকের সাথে নিব, উলম্বের সাথে না, আনুভূমিকের সাথে নিব, এবং ওই ক্ষেত্রে θ1 θ2 এমনি বের করবো। এখানে একটা জিনিস খুব ভালো করে নজর রাখতে হবে, সেটা হচ্ছে এইটা যদি θ1 হয়, এই কোণটাও θ1ই হবে। সিমিলার ওয়েতে এইটা যদি θ2 হয়, এই কোণটাও θ2 হবে। কেন? ছোটবেলায় পড়ে আসছো, দুটো সমান্তরাল রেখার ছেদক এভাবে ছেদ করলে এই দুটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণগুলো সমান হয়। ওকে, এইটা θ1 হলে এটাও θ1, এটা θ2 হলে এটাও θ2। ভূমি বাই অতিভুজ হচ্ছে কি তোমার cos থিটা, যে জিজ্ঞেস করছো। এই যে কেসটা পড়াচ্ছি এখন, আনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকবে, এটার মধ্যে একটা মজার ব্যাপার আছে, এখনই দেখতে পারবা। কি ব্যাপার দেখো, এই কেস যখন থাকবে, এই সিনারিও যখন থাকবে, তখন তুমি করবা কি, ডিরেক্টলি দিবা T1 ডিভাইড বাই কিছু একটা, T2 ডিভাইড বাই কিছু একটা, আর W ডিভাইড বাই আরেকটা কিছু। কথা হচ্ছে আগের মতো সবগুলোতে cos বা ও সবগুলোতে sin দিব না, আমরা করব কি T1 আর T2 মানে টার্ম দুটোর নিচে দিব cos, আর W নিচে দিব sin। কেন ভাইয়া? কারণ হচ্ছে গিয়ে তুমি লামের সূত্র প্রয়োগ করলে sin তো থাকবেই, sin 90 মাইনাস থিটা চলে আসে, যার মান লিখি আমরা cos থিটা। বুঝা গেল? ওইসব কারণে এখানে cos হয়ে গেছে সাইনের বদলে। এখন দেখো ব্যাপার হচ্ছে, যখন নাকি T1 দিবা cos দিয়ে θ2 দিবা, T2 দিলে cos দিয়ে θ1, আর W এর ক্ষেত্রে डायरेक्टली θ1 + θ2 যোগফল।
ডাব্লিউ দিলে ডিরেক্টলি θ1 প্লাস θ2 যোগফল। ওকে, এখন ঠান্ডা মাথায় বুঝো কথাটা। এইবার যদি বলে যে t1 এর মান বের করে দাও, t1 এর মান কত আসবে? আগের মতো হুবহু w ডিভাইড বাই sin θ1 প্লাস θ2 তো হবেই, পাশাপাশি এই যে cos থিটাটা এটা উপরে চলে যাবে, cos কি হবে θ2। কেন? t1 থাকলে এখানে 2 হয়, একটু আগে আমরা শিখে আসছি। আবার মনে করো যখন t2 দরকার ছিল, কি করব? সেম বাকিটুকু আগের মতো লিখবো, w বাই sin θ1 প্লাস θ2, উপরে কি হবে? উপরে হবে cos, এখানে θ2, এখানে হবে θ1, এটাই cos θ1। এখন দেখো ভাইয়া, এখন দেখো কথা হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ করে দেখি, তাহলে আমি আরো ক্লিয়ার হতে পারবো। টাইপ 2 রিলেটেড একটা ম্যাথ করে দেখি, আর ক্লিয়ার হওয়া যাবে। এরকম কি টাইপ 2 তে আণবিকের সাথে কোণ যেটা, টাইপ 2 তে তোমাকে বলে দিবে, ওরা টাইপ 2 তে তোমাকে বলে দিবে যে এই ধরনের কোশ্চেন দেখো, 17 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্ত দ্বয়ে, কোশ্চেন লিখতে থাকো আমার সাথে, 17 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্ত দ্বয়ে একই আনুভূমিক রেখার একই 15 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটা বিন্দুতে আবদ্ধ আছে। 13 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটা বিন্দুতে আবদ্ধ আছে। 13 হবে, ভুলে 15 বলেছি। এবার সুতাটির এক প্রান্ত হতে, কোশ্চেন দুটো থাকা আমি পরে বুঝাই দিব, সুতাটির এক প্রান্ত হতে 5 সেন্টিমিটার দূরে তার সাথে 3 কেজি ওজনের একটি বস্তু সংযুক্ত করা হলো। ওকে, সংযুক্ত করলাম। সুতার প্রত্যেক অংশের টান নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চেন। সুতার প্রত্যেক অংশের টান নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এটা বোঝানোর আগে এটা একটু আরেকবার ওভারভিউ করে দেই। তোমাকে যদি এখানে θ1 আর θ2 এই জিনিসটা আনুভূমিকের সাথে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে t1 আর t2 নিচে হবে cos, w নিচে হবে sin। কেন বলে দিয়েছি, এখানে অ্যাকচুয়ালি সাইনই থাকার কথা ছিল, 90 বিয়োগ হয়ে গেছে, 90 বিয়োগ হয়ে গেছে। তুমি লাইনের সূত্র উপপাদ্য প্রয়োগটা করলেই তুমি দেখতে পাবে এই জিনিসটা হয়। আপাতত এটা মনে রাখো, আনুভূমিক দেওয়া থাকলে t এগুলোর নিচে হবে cos, w নিচে হবে sin, সিম্পল হিসাব। t1 এর নিচে cos θ2, t2 এর নিচে cos θ1, আর w নিচে বাকি দুইটা sin, বাকি দুইটার যোগফল। ওকে, এখন দেখো কোশ্চেনটা দেখো, বলেছে 17 সেন্টিমিটার দীর্ঘ একটা সুতা, এই সুতার প্রান্তদ্বয় একই আনুভূমিক রেখার 13 সেন্টিমিটার দূরে অবস্থিত। মানে মনে করো একটা আনুভূমিক রেখা আছে, আনুভূমিক রেখা মানে হচ্ছে ভূমি সমান্তরালে এই টাইপের। বলে দিল এই আনুভূমিক রেখার 13 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, বিন্দুতে কি করেছে? একটা সুতার প্রান্ত বিন্দু আবদ্ধ আছে। তার মানে এখানে হুক, এখানে হুক, এই একটা সুতা। ওকে, পুরোটা দৈর্ঘ্য কত? পুরোটা হচ্ছে 13 সেন্টিমিটার। সুতা কতটুকু? সুতা হচ্ছে 17 সেন্টিমিটার সুতা। এখন কোয়েশ্চেনটা বড়, কোয়েশ্চেনের মধ্যে বলেছে এরপরে সুতাটার, এই যে সুতাটার এক প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরে, যে কোনো একটা প্রান্ত তুমি ধরতে পারো, আমি আপাতত এটাই ধরে নিলাম, এই প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরে, মানে ধরে নিলাম এখান থেকে 5 সেন্টিমিটার গেলে এতটুকু আসবে, পুরোটা যেহেতু 17 এখানে এসে থামবে। বললো দূরে তার সাথে 3 কেজি ওজনের একটা বস্তু আটকে দিল, 3 কেজি ওজনের একটা বস্তু নিচের দিকে এভাবে আটকে দিল। আচ্ছা, এখন বললো সুতার প্রত্যেক অংশের টান নির্ণয় করো। আটকে যেহেতু টান হয়ে যাবে, ওই ক্ষেত্রে টান কত আসবে? তোমাদের মনে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে 3 কেজি আবার ওজন হয় কেমনে? 3 কেজি ভর হওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে এখানে ডিরেক্টলি বুঝা যাচ্ছে যে 3 কেজি ভরের বস্তুর যেই ওজন হবে, ওকে, সেই ক্ষেত্রে জিনিসটা কেমন আসবে? এরকম
এবং বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে। এই ক্ষেত্রে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, 3 কেজি লেখার পরে WT বা ওয়েট দিতে হবে, মানে 3 কেজির জন্য যেই ওজন। কারণ আমরা তো জানি লামির উপপাদ্য অনলি বল কাজ করে বা ভর কাজ করবে না, শুধুমাত্র হচ্ছে গিয়ে বল কাজ করবে। তো ওজন বোঝানোর জন্য 3 কেজি ওয়েট, এটা হচ্ছে গিয়ে ওজন বোঝানোর একক, এটা ভরের একক না, এটা ওজনের একক। 3 কেজির জন্য যেই ওয়েট, এটা যদি আমি নিউটন নিতে চাই কি করব, এটার সাথে 9.8 দিয়ে গুণ দিয়ে দেবো, নিউটন চলে আসবে। এখন দেখো দেখে ফেলো যে এইবার এই সিনারিওতে এইখানে যতটুক দৈর্ঘ্য এখানে ততটুক দৈর্ঘ্য না, কোশ্চেনে বলে দিয়েছে যে এক প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরে, এই প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরে, মানে এতটুকু হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি বাকিটুকু পুরোটা যেহেতু 17 ছিল, এইটুকু 5 হলে এইটুকু কত হবে 12, অবশ্যই 12 সেন্টিমিটার আসবে। দেখো এইবার এইখানে যে টার্ন আসবে T1, এইখানে কিন্তু সেম টার্ন হবে না, ডিফারেন্ট টার্ন হবে। কেন? এইটুকু আর এইটুকু তো সমান না, এইটুকু কি সমান? এইটুকু তো সমান না, সেই ক্ষেত্রে এখানে টার্ন সমান হবে না। এখন আমাকে বলেছে শুধু প্রত্যেক অংশের টার্ন নির্ণয় করো, মানে এটা সবাইকে নির্ণয় করতে হবে। এই জিনিসটা বোঝার সময় তোমাকে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে, একদম সিম্পল হিসাব। দেখো আমরা কি করব, আমরা যেটা করব, আমরা হচ্ছে আনুভূমিক বরাবর একটা কোণ ধরে নিব। কেমনে কি? এই মনে করো ধরলাম এটা θ1, এটা θ2, ওকে, এই সিস্টেমে এটা θ1 হলে এটাও θ1, এটা θ2 হলে এটাও θ2, এইটুকু তো বুঝলাম। এখন দেখো, এখন আমি কি করব, লামির উপপাদ্য অনুসারে লামির উপপাদ্য কি বলে? লামির উপপাদ্য বলে যে T1 ডিভাইডেড বাই T2 ডিভাইডেড বাই W ডিভাইডেড বাই, নেওয়ার পরে আমরা কি করব, এই যখন নাকি আনুভূমিক সেটা দেওয়া থাকবে, আমি T1 আর T2 নিচে দিব cos, W নিচে দিব sin। সেই ক্ষেত্রে T1 এর সামনে, T1 এর ক্ষেত্রে আমি T2 এর সাথে কোনটা বসাই দিব, মানে θ2 বসাবো। আর T2 এর নিচে আমি T1 এর কোনটা বসাবো, মানে θ1 বসাবো। আর W এর নিচে डायरेक्टली দুইটাই। দেখো বুঝতে পারছো কিনা কথাটা? বারো কিভাবে? আচ্ছা দেখো, পুরো সুতা হচ্ছে গিয়ে 17, পুরো সুতা 17, এইটুকু 5 হলে এইটুকু অবভিয়াসলি 12 হবে, পুরোটা 17। তাহলে এইটুকু যদি 5 হয়, এইটুকু 12 হবে, ওকে। এইভাবে এটা 5 হলে এটা 12, যোগ করলে 17 আসবে। দেখো এবার আমাকে বলেছে প্রত্যেক অংশের টান, মানে T1 T2 দুইটাই বের করতে হবে। দেখো আমি যদি T1 বের করতে চাই, আমি কি করতে পারি? T1 বের করার সময় আমি প্রথমে করব কি, আমি হচ্ছে কি এইটা আর এটা নিয়ে কাজ করব, ওই যে এই সিস্টেমে। T1 এর মান কত আসবে? T1 এর মান হবে হচ্ছে কি W cos θ2 ডিভাইডেড বাই sin θ1 প্লাস θ2। হিসাব করলে কত আসে দেখো তো দেখি। আমার দরকার হচ্ছে কি θ2, আমার দরকার হচ্ছে কি এই θ2 কোণটা, এইটার দরকার। দেখো একদম ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি যদি এই যে ত্রিভুজটা আছে এটাকে যদি আমি এইভাবে আঁকি ফ্রেশ করে, ওকে, এইটুকু হচ্ছে 13, এটা কি দেখো। আচ্ছা একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনো, তুমি যখনই দেখবা 12, 5 আর 13, যখনই দেখবা 12, 5 আর 13, তুমি বুঝতে পারবা এটা সমকোণী ত্রিভুজ। কিভাবে? পিথাগোরাসে কিছু নাম্বার আছে না, 12, 5, 13, 3, 4, 5 এরকম কিছু নাম্বার, ওই রকম। দেখো তুমি না যদি এটাকে 12 এটাকে 5 থাকে, তুমি চিন্তা করে দেখো 12 স্কয়ার যোগ 5 স্কয়ার করলে না 169 আসে, দ্যাট ইজ তোমার 13 এর স্কয়ার। তার মানে এই দুটাকে স্কয়ার করলে এটা আসে, এই দুটাকে স্কয়ার করে যোগ দিলে এটা আসে, তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সেই ক্ষেত্রে আমাকে যখন θ2 এর মান নির্ণয় করতে বলবে, θ2 আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি, খুব সিম্পলি লিখতে পারি কি, cos θ2 ইকুয়াল টু কি হবে, ভূমি বাই অতিভুজ। থিটার সাপেক্ষে ভূমি কোনটা? এটা অতিভুজ হলে এটা ভূমি থিটার সাপেক্ষে, তাহলে 5, অতিভুজ কত 13। এখন দেখো যদি আমাকে বলে যে θ1 এর জন্য নির্ণয় করে ফেলো, cos θ1 কিভাবে হবে? ভূমি বাই অতিভুজ। এই θ1 এর সাপেক্ষে যখন নাকি θ2 নাই, মনে করো θ1 এর সাপেক্ষে ভূমি কত? ভূমি হচ্ছে কি 12। কেন? থিটার সাথে দুইটাই থাকবে, একটা অতিভুজ একটা ভূমি। অতিভুজ তো 13 গেল, ভূমি হচ্ছে 12, তাহলে 12 বাই অতিভুজ যেটা 13, সিম্পল হিসাব। cos θ1 cos θ2 বসাই দিলাম মান এগুলো। এখন দেখো এই মানগুলো আমি এখানে ইউজ করব। আমার T1 এর মান তো এটা, T1 এর মান এটা, W এর মান কত দেওয়া আছে 3, cos θ2 এর মান 5/13। এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে যে sin θ2 এটা কত? sin
থিটা 1 থিটা 2, থিটা 1 আর থিটা 2 মিললে কিরকম হয় দেখো তো দেখি। যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বাদ বাকি যে দুইটা কোণ আছে ওরা হচ্ছে কি পূরক কোণ, অর্থাৎ একে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটাকে যোগ করলেও 90 ডিগ্রি আসবে। দ্যাট মিন্স থিটা 1 প্লাস থিটা 2 অলসো ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে লেখা যায় sin থিটা 1 প্লাস থিটা 2 দ্যাট ইজ sin 90। সবকিছু হিসাব নিকাশ করে ফেললে 3 5 15 বাই 13 আর sin 90 এর মান হচ্ছে 1। এটা কি লিখবো এখানে? কেজি ওয়েট। কেন? এই যে একক বল তো এখানে, টান তো এখানে এরকম। যদি t2 এর মান লিখতে যাই কি করব? এভাবে দেখে দেখে লিখবো w cos t2 আছে বলে থিটা 1 sin বাকি দুইটার যোগফল কি হবে সেক্ষেত্রে? w এর মান 3। কেমনে? এই যে দেখো w এর মান 3 cos থিটা 1, থিটা 1 এর ভ্যালু কত? 12 বাই 13। তারপরে sin থিটা 1 প্লাস থিটা 2 কত হবে? 90। কেন sin 90? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাদ বাকি যে দুটো কোণ আছে ওদের যোগফল অবভিয়াসলি 90 ডিগ্রি আসবে। সেই ক্ষেত্রে বলা যায় 3 বারং 36 বাই 13 আর sin 90 এর মান তো 1, ওটা লেখা লাগবে না, কেজি ওয়েট। এগুলোই অ্যান্সার, এগুলোই অ্যান্সার। তোমাদের যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দিচ্ছি। যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, থিটা 1 থিটা 2 90 ডিগ্রি কিভাবে? দেখো, যে কোনো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180, এর মধ্যে একটা 90 আছে, তো বাকি দুইটা মিলেও 90 হলেই তো 180 হবে। সেই ক্ষেত্রে বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি। লম্ব বরাবর কেন নিলাম না একজন জিজ্ঞেস করেছো। লম্ব বরাবরের ক্ষেত্রে ঝামেলা আছে। কি ঝামেলা বলি? যদি আমি এখানে ধরো আমি একটা দাগ দিয়ে লম্ব বরাবর নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার তো এই দুইটা ত্রিভুজ হয়ে যাবে। আমি কিন্তু এইটার মান আর এটার মান জানি না, এটার মান কিন্তু জানি না। বের করতে পারি, বাট তোমাকে প্রায় 1 পৃষ্ঠার মতো একটা অঙ্ক করতে হবে। তার চাইতে আমি খুবই ইজিলি যদি আমি এই বরাবর নেই, এই বরাবর নেই, ভিতরের কোণ চলে আসবে। লম্ব বরাবর নিলে হচ্ছে গিয়ে এই কোণ দুইটার যোগফল আসবে, যেটা অবভিয়াসলি 90 ডিগ্রি। আনুভূমিক বরাবর নিলে এই কোণ দুইটা আসবে, এই জন্য আনুভূমিক নিলাম। মানে সিম্পল কথা হচ্ছে গিয়ে লম্ব বরাবর নিলে এই লম্বটা কোন বিন্দুতে ছেদ করবে এটা তো বুঝতে পারছি না। আগের অঙ্কে তো বুঝতে পারছিলাম মাঝখানে ছেদ করবে, d/2 দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে তো মাঝখানে হয় না, যখন নাকি মাঝখানে দিবে না তখন তুমি হচ্ছে গিয়ে এরকম করে আনুভূমিক বরাবর যাবা। আমি তোমাকে পুরোটা একবার রিপিট করে দিই, মজা পাবা। দেখো, 17 সেন্টিমিটার দীর্ঘ একটা সুতা, এই যে সুতা, সুতার প্রান্তদ্বয় একই আনুভূমিক রেখার 13 সেন্টিমিটার দূরে অবস্থিত। এই যে একই আনুভূমিক রেখা 13 সেন্টিমিটার দূরে দুইটা প্রান্ত, এই প্রান্ত দুইটার মধ্যে সুতা ঝুলে দেওয়া আছে। আচ্ছা গেল। এবার বললো সুতাটির এক প্রান্ত হতে, সুতাটা এই যে ছিল সুতার এক প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরে, কোথায়? 5 সেন্টিমিটার দূরে, এই নিলাম 5 সেন্টিমিটার দূরে। এই 5 সেন্টিমিটার দূরে করলো কি 3 কেজি ওজনের একটা বস্তু আটকে দিয়েছে, 3 কেজি ওজনের একটা বস্তু নিচে আটকে দিল। এখন দেখো বললো সুতার প্রত্যেক অংশে টান নির্ণয় করে, মানে এই অংশ এই অংশে টান নির্ণয় করতে হবে। তুমি সিম্পলি হচ্ছে যখন আনুভূমিক পাবা cos cos বসাবা, এটা sin বসাবা। কেন? এখানে sin 90 বিয়োগ থিটা আসে, তাহলে cos হয়ে যায়। এটা তো sin 90 বিয়োগ থিটা 1 আসে, তাহলে cos হয়ে যায়। আচ্ছা গেল। এখন দেখো কথা হচ্ছে এরকম করে লিখলাম, এটা লিখলাম আমি t1 এর মানটা ওই সেম ওয়েতে এভাবে বসাই দিব। বসাই দেওয়ার পরে আমি এখানে আটকে যাচ্ছি হচ্ছে cos থিটা 2 আর cos থিটা 1 নিয়ে। আমি করবো কি এই যে ত্রিভুজটা আছে এটাকে একটু ক্লিয়ারলি দেখবো, এটাকে একটু ক্লিয়ারলি দেখবো। কিভাবে দেখবো? এইখানে দেখো এই ত্রিভুজটাকে বাহুগুলোর মান দেওয়া আছে। বাহু সবসময় এই ত্রিভুজের ক্ষেত্রে সবসময় তোমাকে নর্মালি যেটা হয় যে তোমাকে সমকোণী ত্রিভুজই দেয়, ওই ক্ষেত্রে তুমি একটু চেক করে নিবা এবং ওদেরকে একবার বলে দিবা যে সুতরাং এটা সমকোণী ত্রিভুজ, এভাবে দেখায় দিবা। তারপরে যেটা বলবা যে সেই ক্ষেত্রে cos থিটা 1 এর মান আমি এভাবে পেয়ে যাচ্ছি লম্ব, সরি থিটা 1, এই দেখো এটা থিটা, এটা অতিভুজ আর এটা ভূমি, ভূমি বাই অতিভুজ 12 বাই 13 এই লিখলাম। যদি cos থিটা 2 দেই সেই ক্ষেত্রে ভূমি হবে এটা 5, এটা অতিভুজ 5 বাই 13 এই দিলাম। ওকে, আলটিমেটলি যেটা হবে cos থিটা 1 cos থিটা 2 তো পেয়ে গেলাম। এখন মানগুলো বসাই দিব। আরেকটা গন্ডগোল লাগে কি নিয়ে, সেটা হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2 কেন 90 ডিগ্রি। সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের তিন কোণের বা যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। সেই ক্ষেত্রে এটা তো অবভিয়াসলি 90, বাদ বাকি দুইটা মিলেও 90 ডিগ্রি হলেই তো কেবলমাত্র 180 ডিগ্রি হওয়া সম্ভব।
তাহলে নিশ্চয়ই এটা যোগফল 90 ডিগ্রি। ওই ক্ষেত্রে লিখলাম যে এটা 90 আর এটা 90 মিলে 180। তো এই দুইটা মিলে 90, এই সাইনের প্রত্যেকটা জায়গায় 90 sin 90, sin 90 মান হচ্ছে 1। সেক্ষেত্রে আর মানগুলো লিখছি না, 3 × 5/13 15/13, 3 × 12/13 36/13, দ্যাটস ইট। আচ্ছা, যারা নাকি হচ্ছে কি এটার জন্য একটু জিজ্ঞেস করছে এটা কিভাবে হলো, আমি একটু দেখাই দিই, তাহলে একটু দেখে ফেলো। মনে করো যদি বলে t1 ডিভাইড বাই সাইন, t2 ডিভাইড বাই সাইন, আর হচ্ছে কি w ডিভাইড বাই সাইন। আচ্ছা, t1 এর সাপেক্ষে আমি কি করব, বাকি যে দুইটা আছে মানে w আর θ1 এদের কোনটাতে দিব, এই যে দেখো t1 এর সাপেক্ষে t1 এর বিপরীতে যে কোনটা আছে w আর t1 এর মাঝখানের কোনটা, মাঝখানে কোন কত θ2 আর 90 ডিগ্রি না, দেখো θ2 প্লাস 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস θ2 সাইন, এই যে t2 এর অপোজিটে কি হবে, t2 ছাড়া বাদ বাকি বল হচ্ছে t1 w, এদের মাঝখানে কোন কত θ1 আর 90 ডিগ্রি, দেখো তো দেখি t2 ছাড়া বাকি আছে t1 w, কত θ1 প্লাস 90 ডিগ্রি, তাহলে লিখি 90 প্লাস θ1, হিসাব করলে t1 বাই cos θ2, দেখো sin 90 মানে cos, আর t2 বাই cos θ1, আর w নিচে এটা কোনো চেঞ্জ নাই, কিভাবে কি দেখো এই কোনটা w এর অপোজিটে কি t1 আর t2, এটা তো obviously 90 ডিগ্রি হবে, স্বাভাবিক ব্যাপার। বা হচ্ছে কি যদি আমি 90 ডিগ্রি কথা চিন্তা না করি, দেখো যদি এই বরাবর লম্ব টানি, এইটা θ2, এটা কত হবে 90 বিয়োগ θ2, এইটা θ1, এটা হচ্ছে কি 90 বিয়োগ θ1, সেই হিসাবে 180 বিয়োগ θ1 প্লাস θ2 করে sin θ1 প্লাস θ2 ই হয়। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ করাবো, একটু বড় ধরনের ম্যাথ, না আরেকটা ম্যাথ যেটা এখন করাবো ছোট সুন্দর ম্যাথ, ছোট সুন্দর একটা ম্যাথ, খুব দ্রুত দেখে ফেলো। এরপরের অঙ্কটা এটা হচ্ছে কি গোলক রিলেটেড অঙ্ক, গোলক বা বল, কি টাইপের ম্যাথ দেখো, আমি মুছে দিলাম, তোমরা লিখতে বসো না এখন, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো আপাতত, পরে এগুলো নোট করবা, প্রত্যেকটা অঙ্ক কাজে লাগবে, এবং আস্তে ধীরে পরে এখন যদি কষ্ট হয় আস্তে ধীরে বুঝলে দেখবা সব বোঝা যাচ্ছে। দেখে ফেলো তাড়াতাড়ি। প্রথম কোশ্চেন এটা নিয়ে, এটার কোশ্চেনটা হচ্ছে এল দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো আছে, এবার তোমাকে বললো অন্য প্রান্ত বলে দিচ্ছি, ঠিক যে ম্যাথগুলো বাড়াবো ভালো মতো মুছে করে ফেলো, দেখবে 4 নাম্বার পেয়ে যাবে এখান থেকে, সিম্পল হিসাব ইনশাআল্লাহ। এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোন বিন্দুতে যুক্ত আছে, একটি সুষম গোলকের উপরস্থ কোন বিন্দুতে যুক্ত আছে। এখন কথা হচ্ছে গোলকটির ওজন W হলে দেখাও যে কি দেখাতে হবে, বলতে হবে রশির টান রশির টান T ইকুয়াল টু W L প্লাস A ডিভাইডেড বাই 2AL প্লাস L স্কয়ার। এটা একটা ভালো অঙ্ক, এটা একটা বেশ ভালো এবং মজাদার ম্যাথ।
10টায় ক্লাস যাদের, আচ্ছা আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, আর প্রায় 5 মিনিটের মতো লাগবে, জানি স্টেপ বাই ক্লাস আছে, দাঁড়াও একটু ছেড়ে দিচ্ছি আমি। এই ম্যাথটা করো, এটাই লাস্ট ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ, দেখে ফেলো। এর দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটা সুতোর এক প্রান্ত একটা উলম্ব দেয়ালে আটকানো আছে। তাহলে আগে দেয়ালটা আঁকি, এই আঁকলাম দেয়াল, দেয়ালের মধ্যে কি করা আছে, এল দৈর্ঘ্যে কোনো সুতো আটকানো আছে, এই একটা এখানে সুতা আটকে দিলাম এরকম, বা ধরলাম সুতা এভাবে ঝুলে আছে সুতা, বললো সুতোর এক প্রান্ত তো এখানে আটকানো, অপর প্রান্ত এটা হচ্ছে এক প্রান্ত, অপর যে প্রান্তটা আছে এটা কোনো একটা এই ব্যাসার্ধ বিশিষ্ট সুষম গোলকের উপর অবস্থিত। তার মানে তোমাকে এখানে আগে একটা গোলক আঁকতে হবে, গোলক আঁকলাম। এবার এই গোলকের উপর সুতা আটকানো আছে, এইভাবে গোলকের উপর সুতা আটকানো আছে। এটা মানেটা বুঝিও, মানেটা হচ্ছে এমন যে তুমি কোনো গোলককে ধরো, তোমার এটা হচ্ছে একটা গোলক, একটা বল, এখানে একটা সুতা দিয়ে ঝুলিয়ে রেখেছিলা, তুমি যদি এই জায়গাটাকে ধরে, এই জায়গাটাকে তুমি যদি ধরে পাশের কোনো একটা দেওয়ালের মধ্যে আটকে দাও, তাহলে কি এরকম আসবে না জিনিসটা, বা এরকম দেখা যাবে না? সেম কাজটা এখানে হয়েছে, ওকে সেম কাজটা এখানে হয়েছে, যেভাবে আটকে দিয়েছে। এইবার দেখো ম্যাথ শেষ, ম্যাথ 2 লাইনের ম্যাথ, কোয়েশ্চেন এত বড়, ম্যাথ দেখবে একটুখানি, এবং এটা আসে, এইটা মিনিমাম 10-12 বার আসছে এর আগে, সিম্পল হিসাব। দেখো লাস্ট ম্যাথ এটা। এইবার বলেছে গোলকের ওজন ডাব্লিউ হলে দেখায় দাও অমুক জিনিস। ধরে নিলাম গোলকের ওজন কেন্দ্র বরাবর কাজ করবে, নিচে ডাব্লিউ। আচ্ছা এখন ঠান্ডা মাথায় বুঝিও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, যেহেতু গোলকের ব্যাসার্ধ এ, তার মানে এইটুকু হচ্ছে এ, লিখে ফেললাম। আর সুতার দৈর্ঘ্য কতটুকু, এল, এল দৈর্ঘ্যের সুতা, তার মানে এইটুকু হচ্ছে কি এল, এইটুকু হচ্ছে এল। এইবার দেখো এক কথায় ম্যাথ শেষ। কেমনে কি বলেই দিল যে গোলকটার ওজন ডাব্লিউ হলে রশির টান বের করো। রশির টান কেমনে বের করতে হয়, রশির টান বের করতে হয় হচ্ছে কি তোমার লামির উপপাদ্য দিয়ে। লামির উপপাদ্য কয়টা বল লাগে, 2টা বল, এইখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, বাকি বল কই? দেখো এই যে গোলকটা কি এমনি তুমি যদি কোনো রশি দিয়ে ঝুলে রাখো এভাবে বাঁকা হয়ে থাকবে? রশি দিয়ে কোনো রশির মধ্যে ঝুলে রাখলে এরকম গোলক কি বাঁকা হয়ে থাকে? গোলক তো এখানে না, বরঞ্চ নিচে চলে আসার কথা। কেন আসতে পারছে না? নিশ্চয়ই এই দেওয়ালটা আটকে রেখেছে। তুমি যদি দেওয়ালটা সরায় ফেলো গোলকটা দিকে চলে যাবে, বা মাঝখানে হাত দিয়ে দেখবে হাতের মধ্যে প্রেশার লাগছে, তার মানে দেওয়াল আটকে রেখেছে। তার মানে দেওয়াল কি বলটার উপর একটা বল দিচ্ছে, এই গোলকের উপর একটা বল দিচ্ছে। কোন দিক বরাবর বল দিচ্ছে? বল দিচ্ছে হচ্ছে কি এই দিক বরাবর। কেমনে কি আমরা জেনে আসছি একদম শুরুতেই, প্রতিক্রিয়া বল সবসময় তলের বিপরীতে লম্বভাবে হয়, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর টান কোন দিকে? টান হচ্ছে কি এই দিকে, টি টান। এখন দেখো আমাকে যদি এবার বলে লামির উপপাদ্য ইউজ করো, কি করবো আমি? লামির উপপাদ্য অনুসারে, শেষ ম্যাথ, উপপাদ্য অনুসারে, লামির উপপাদ্য অনুসারে কি হবে? লামির উপপাদ্য অনুসারে যেটা হবে যে এই যে টি, যেটা টান, টি টান ডিভাইডেড বাই সাইন কিছু একটা আসবে, আমি জানি না কি আনতে হবে, পরে দেখছি। আমার টি দরকার আর ডাব্লিউ দরকার, ডাব্লিউ ডিভাইডেড বাই এই কোণটা লাগবে, এই কোণটা লাগবে, আমি দেখছি একটু পরে। আচ্ছা তাহলে সাইন অমুক কোণ। এখন আমি যদি একটু এই কোণগুলোকে ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে কি করব? মনে করো আমি ধরলাম এটা বিন্দু ও, এটা ধরলাম এ। আবার আমার তো দেখো এই কোণটা দরকার, এই কোণের কোনো সিনারিও আমি দেখতে পাচ্ছি না। আমি যেটা করব, আমি তো জানি এইটুকু এ, ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ তো এদিকেও একই, তো সব দিকে তো ব্যাসার্ধ সেম, এইটাও এ। দেখো এখানে একটা ত্রিভুজ পাওয়া যায়, কেমনে কি? এই দেখো এটা ত্রিভুজ, দেখলা? দেখো এই ত্রিভুজের এই বাহুটা কতটুকু? এটুকু হচ্ছে এল, এটুকু এ, তার মানে পুরোটা হচ্ছে গিয়ে এল প্লাস এ। নিচের এটুকু কতটুকু? শুধু এ, নিচে এটুকু হচ্ছে শুধু এ। এখন দেখো আমার দরকার হচ্ছে গিয়ে এই কোণটা, মনে করো এটা দিলাম হচ্ছে গিয়ে এ ও, এটা ধরলাম বি, এটা সি। আমার দরকার হচ্ছে কোণ এ ও সি। কেন কোণ এ ও সি দরকার? এই যে এই কোণটা। কেন? ডাব্লিউ দিলে, ডাব্লিউ ছাড়া বাকি যে দুটা বল আছে এইটা আর এইটা, এই দুইটা বলের মাঝখানের কোণ এ ও সি লিখলাম। দেখো কোণ এ ও সি বের করার আগে মনে করো যে এইটা এ ও সি, এটা কেমনে বের করা যায়? ধরো আমার কাছে এরকম করে দেওয়া আছে, এই কোণটা লাগবে, আমি কি করব? সিম্পলি পুরোটা তো 180, এই পুরোটা হচ্ছে গিয়ে ঘুরে ফিরে 180, পুরোটা হচ্ছে 180, এই 180 থেকে এইটুকু বাদ দিয়ে দিলেই দেখো আমার এটুকু চলে আসে। পুরোটা হচ্ছে 180, এ ও সি আর এটা বি, পুরোটা হচ্ছে গিয়ে 180। এই 180 থেকে যদি আমি এইটুকু বাদ দিই, দেখো এইটুকু চলে আসে, এটুকু থেকে যায়। তাহলে আমি কি করব? আমি করব কি 180 বিয়োগ এ ও বি লিখবো, মানে পুরোটা 180, আমি এটা জায়গায় লিখবো ডাব্লিউ ডিভাইড বাই সাইন 180 বিয়োগ 180 বিয়োগ এ ও বি, 180 বিয়োগ কোণ এ ও বি। ওকে, আর কিচ্ছু না। দেখো এইটুকু তো বুঝলাম, তাহলে আমার এখান থেকে আসবে ডাব্লিউ বাই সাইন কোণ এ ও বি।
আপাতত। টি এর নিচে তো লিখিই নাই, দেখো টি এর নিচে এটা হচ্ছে টি, টি এর বিপরীতে বাকি দুইটা কি আছে আর আর ডাব্লিউ, এদের মাঝখানে কোণ কত, অবভিয়াসলি 90 ডিগ্রি, সিম্পলি 90 ডিগ্রি। তাহলে দেখো টি বাই সাইন 90 ডিগ্রি, টি বাই সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে দেখা যায় টি ইকুয়াল টু এত। এখন সাইন এওবির মান কত, আমাকে যদি বলা হয় যে এইটা হচ্ছে কি ত্রিভুজটা এই কোণটা দরকার, আমি কেমনে আনবো, আনার উপায়টা হচ্ছে এরকম, সাইন এওবি, সাইন মানে কি লম্ব ভাগ অতিভুজ, সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্বের মান তো জানি না, দেখো লম্বের মান কেমনে পাওয়া যায়, এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ এটা ভূমি, লম্বের মান পাওয়া যায় অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ারের রুট, এল প্লাস এ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার স্কয়ারের রুট, কেমনে কি এল স্কয়ার প্লাস 2al প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ারের রুট, আলটিমেটলি থাকবে হচ্ছে কি এল স্কয়ার প্লাস 2al এর রুট, এটা হচ্ছে কি তোমার লম্ব, তাহলে লম্বের জায়গায় লিখবো এইটুকু এল স্কয়ার প্লাস 2al এর রুট, অতিভুজের জায়গায় কত লিখবো, জাস্ট এল প্লাস এ, শেষ, ম্যাথ শেষ। সাইন কোণ এওবি এর মান এটুকু পেয়ে গেলাম, আমি এবার আর কোনো কথা নাই, w ডিভাইড বাই সাইনের মান লিখে নিব a স্কয়ার প্লাস 2al এর রুট ডিভাইড বাই l প্লাস a, ক্যালকুলেট করলে কি আসবে, হিসাব মতো সুন্দর করে দেখা যাবে যে এই t এর মান হচ্ছে গিয়ে এটা, t এর মান হচ্ছে গিয়ে w বাই এত, এই নিচের পার্টটা উপরে উঠে যাবে w ইনটু l প্লাস a ডিভাইডেড বাই এইটুকু l স্কয়ার প্লাস 2al এর রুট, দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, এইটুকুই, দেখো আমার অ্যান্সার চলে আসছে, অ্যান্সার চলে আসছে, অ্যান্সার চলে আসছে। তোমরা যদি চাও জাস্ট আর একটা ম্যাথ করাইতে পারি, যদি চাও তাহলে। খুবই ফাস্ট বলতে হবে একটু, কাইন্ডলি একটু সামারি করে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে এমন যে প্রথমত তোমাকে বলে দেওয়া হয়েছে এল দৈর্ঘ্যের একটা সুতার এক প্রান্ত একটা উলম্ব দেওয়ালে আটকানো আছে, এই যে দেওয়ালের মধ্যে একটা সুতা আটকে দিলাম এল দৈর্ঘ্যের, বললো সুতার এক প্রান্ত তো এখানে আটকানো, অপর প্রান্ত এই ব্যাসার্ধের একটা গোলকে আটকানো, দেখো একটা গোলক, এই গোলকটার সাথে এই সুতার এক প্রান্ত আর অপর প্রান্ত হচ্ছে দেওয়ালের সাথে। আচ্ছা, বললো যে এইবার গোলকটার ওজন W হলে, এটার ওজন W নিচের দিকে কাজ করবে, গোলকটার ওজন W হলে দেখায় দাও রশির টান হচ্ছে এত আসবে, রশির টান কেমনে এত আসবে, রশির টান তো কাজ করবে এই বরাবর, গোলকটাকে যেহেতু ঝুলে আছে রশির টান কাজ করবে এই বরাবর। আচ্ছা, এখন আমি কি করতে পারি, আমি যা সিম্পলি লিখবো লামির উপপাদ্য, কেন এখানে তিনটা বল কাজ করছে, লামির উপপাদ্য ইউজ করা যায়, লামির উপপাদ্য হচ্ছে টি বাই সাইন কিছু একটা, টি বাই কত দিব, এই টি ছাড়া বাদ বাকি যে দুইটা বল আছে, এখানে একটা প্রতিক্রিয়া বল হচ্ছে দেওয়ালের বিপরীতে থাকবে অবভিয়াসলি, এই যে আর আর এই যে ডাব্লিউ এদের মাঝখানের যে কোণ অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, যেহেতু দেওয়ালের সাথে এটা লম্ব করে যাবে, তাহলে এই 90 ডিগ্রি লিখলাম সাইন 90 ডিগ্রি, ডাব্লিউ ডিভাইড বাই ডাব্লিউ কোণটা হচ্ছে এটা, ডাব্লিউ ডিভাইড বাই বাকি যে দুইটা রেখা বাকি যে দুইটা বল আছে টি আর আর এদের মাঝখানের কোণ এ ও সি, দেখো কোণ এ ও সি এটা লিখলাম। এখন কথা হচ্ছে সাইন এ ও সি এর মান তো আমি জানি না, আমি যেহেতু সাইন এই কোণটার মান জানি না, আমি করতে পারি কি 180 বিয়োগ এই কোণ, পুরোটা 180 থেকে একটু বাদ দিলে এই কোণ চলে আসবে, 180 বিয়োগ এই কোণ লিখতে পারি। ওকে, তাহলে সাইন 180 বিয়োগ এই কোণ মানে সাইন এওবি। এখন দেখো w ডিভাইড বাই সাইন এওবি এর মান আমার দরকার, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এই দেখো লম্বের মান আমি এখানে পিথাগোরাস থেকে পেয়ে যাই এত, তারপরে অতিভুজের মান পাই এল প্লাস এ, তাহলে লম্ব বাই অতিভুজ এভাবে লিখে দিতে পারি। এই যে সাইনের মানটা এইটার জায়গায় এই সাইনের মানটা বসাই দিলাম, এই মানটাকে এখানে এনে বসাই দিলাম, তাহলে টি এর পুরোপুরি মান যেটা হয় w আর নিচে এল প্লাস এর উপরে উঠে যাবে এরকম করে, আর এখানে এই মানটা চলে আসবে। বুঝা হয়ে গেলে জানিয়ে দাও। খুব দ্রুত জানিয়ে দিতে হবে, খুব দ্রুত। আচ্ছা, আমাদের একেবারে লাস্ট ম্যাথ যেটা, এই ম্যাথ থেকে তিন টাইপের ম্যাথ আসে, মানে এখানে আমরা পড়াবো একটা ম্যাথই আজকে, বাট এইটাকে ঘুরে ফিরে তিন ধরনের বানায় ফেলে, এইটাকে ঘুরে ফিরে তিন ধরনের বানায় ফেলে। শুধু রিলেটেড ম্যাথ শেষ, হেলানো তল নিয়ে একটা ম্যাথই করাবো, এটাকে ঘুরে ফিরে তিনটা বানায় টিচাররা বা পরীক্ষকরা, বইগুলোতে তুমি তিনটা ম্যাথ পাবা এরকম। আচ্ছা, কি হেলানো তল, প্রথম কোশ্চেন বা একমাত্র কোশ্চেন, সেটা হচ্ছে একটি হেলানো সমতলের দৈর্ঘ্য
একটি হেলানো সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে একটি হেলানো সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বল দেয়। ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বল দেয়। ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বল দেয় প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের। এককভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। প্রশ্নগুলো যতটা কঠিন ম্যাথগুলো অতটা ইজি। তলের উপর স্থির রাখতে পারে। এবার কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে? 1/p² মাইনাস 1/q² ইজ ইকুয়াল টু 1/w²। এইটা যে কত ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা তুমি বইটা খুললেই বুঝতে পারবা। সমস্ত জায়গায় এটা আছে। স্টেক ভাই একটু পরে শুরু করবো, ওনার সাথে আমার কথা হয়েছে, সমস্যা নেই। লাইভ শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। লাস্ট ম্যাথ তো এটা, একদম লাস্ট ম্যাথ। এটা পরে আর কিছু নাই। দেখে ভালো কোশ্চেনটা দেখো। একটা হেলানো সমতলের দৈর্ঘ্য আর ভূমি সমান্তরালে। কথা হচ্ছে আগে হেলানো সমতল তো আঁকি। এটা হলো হেলানো সমতল। ওকে, এটা হচ্ছে হেলানো সমতল। বললো এই হেলানো সমতলের দৈর্ঘ্য আর ভূমি সমান্তরাল। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য হচ্ছে কি এইটা, এই বরাবর। দৈর্ঘ্য আর ভূমি সমান্তরাল। ভূমি মনে করা হচ্ছে কি, সিম্পলি যদি বলি এটা হচ্ছে ভূমি। দৈর্ঘ্য আর ভূমি সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি আর কিউ বল দেয়। কোথায় বল কাজ করবে? এককভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুতে। তার মানে হচ্ছে কি হেলানো তলে একটা বস্তু আছে, ডাব্লিউ ওজনের একটা বস্তু আছে। ডাব্লিউ ওজনের যেহেতু, তার মানে নিচের দিকে ওজনটা কাজ করবে অবভিয়াসলি। এবার দেখো ডাব্লিউ ওজনের বস্তুতে কোন দিকে কি কি বল কাজ করছে? দৈর্ঘ্য আর ভূমি সমান্তরালে। দৈর্ঘ্য মানে হচ্ছে কি এই বরাবর তলের দৈর্ঘ্য, সমতলের দৈর্ঘ্য। আর ভূমি সমান্তরাল, ভূমি হচ্ছে এটা, তাহলে এই বরাবর দুইটা বল কাজ করছে। কি বললো? দৈর্ঘ্য বরাবর হচ্ছে পি আর ভূমি বরাবর কিউ। দৈর্ঘ্য বরাবর পি, ভূমি বরাবর কিউ। এবার দেখো, এইবার প্রত্যেকে এককভাবে এই বস্তুর উপর কাজ করলে প্রমাণ করো এইটার মান এত এত এত। দেখো যেহেতু তোমার এই বস্তুটা, এই ওজনটা এখানে হেলানো তলের উপর আছে, তলটা ভেঙে পড়ে যাচ্ছে না, তার মানে সাম্যাবস্থায় আছে। এবং এর পিছনে কারণ হচ্ছে গিয়ে এই তলটা তলের সাথে লম্ব বরাবর বিপরীত দিকে একটা বল দিচ্ছে। তলের সাথে লম্ব বরাবর বিপরীত দিকে একটা বল দিচ্ছে। ওকে, এইদিকে একটা বল দিচ্ছে। কত বল? আর বল। এখন দেখো কথা হচ্ছে ভাইয়া বল তো এখন 4টা হয়ে গেল, আমি শুধু তো 3 বলের জন্য। কেমনে কি? একটা ব্যাপার তোমরা স্কিপ করে যাচ্ছ, সেটা হচ্ছে দেখো একটি হেলানো সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বল দেয় প্রত্যেকে এককভাবে। এই ওয়ার্ডটা মিস করে যাচ্ছ, এককভাবে। এটা সবাই মিলে মিস করে। এখানে এসে প্রথমত আর দেয় না, দ্বিতীয়ত হবে এককভাবে, এটা বুঝে না। এই দুইটা পয়েন্টের জন্য, একটা হচ্ছে আর একটা এককভাবে, এই দুইটা পয়েন্টের জন্য এই ম্যাথটা এত বেশি বার আসে। ওকে, কেমনে কি? একদম সিম্পল হিসাব, দেখে ফেলো। যেটা হবে এককভাবে মানে হচ্ছে গিয়ে একবার পি আর একবার কিউ। এককভাবে মানে হচ্ছে একা একা, তার মানে একবার পি কাজ করলে কিউ কাজ করবে না, কিউ কাজ করলে পি কাজ করবে না। তো মনে করি আগে পি কাজ করলো, সিম্পলি ধরে নিই পি কাজ করছে, কিউ কোনো কাজ করছে না। জাস্ট সাপোজ ধরে নিই এককভাবে পি কাজ করছে। সেই ক্ষেত্রে যখন নাকি পি কাজ করবে, পি এর ক্ষেত্রে কি হবে? আমরা সিম্পলি বলে দিব পি ডিভাইড বাই বাকি যে দুইটার কোণ আছে ওইটা ইজ ইকুয়াল টু, আমার কি লাগবে? পি কিউ ডাব্লিউ দুইটা লাগবে, আর তো লাগবে না। তাহলে আমি পি নেই আর ডাব্লিউ নেই, ডাব্লিউ ডিভাইড বাই বাকি যেই দুইটার ওইটার মধ্যকার কোণ। দেখি পি এর নিচে কত কোণ, সাইন তো দিব। সাইন দেওয়ার পরে দেখো এই পুরো কোণটা না, এটা কতটুকু? আমি কি এখানে কোণে কোনো ছিটাফোটা দেখতে পাচ্ছি? কোণ কোথাও দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমি করবো কি, আমি আলফা ধরে নিব। ভূমির সাথে হেলানো তলটা আলফা কোণে আছে, এটা ধরে নিব। ধরলে কি লাভ? দেখো এইটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে সমকোণ, এইটা আলফা। অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে
90 মাইনাস আলফা, ঠিক কিনা? এইটা আলফা, এটা সমকোণ, অবভিয়াসলি এটা 90 মাইনাস আলফা, যেহেতু পুরো কোণ হয় একটা একটার সাথে। সেই ক্ষেত্রে সাইন পি এর বিপরীতে যেই কোণটা আছে, মানে পি ছাড়া বাদ বাকি যেটা আর আর ডাব্লিউ, এদের মধ্যকার কোণ কত? 90 প্লাস 90 মাইনাস আলফা। দেখো হিসাব ঠিক আছে কিনা? 90 প্লাস 90 মাইনাস আলফা, 90 প্লাস 90 মাইনাস আলফা, এই কোণটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই কি হবে? বাকি যে দুইটা রেখা আছে আর আর পি, এদের মাঝখানে কোণ কত? 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। সিম্পল হিসাব, আর কিছু নাই। তাহলে কি করব? পি ডিভাইড বাই সাইন 180 মাইনাস আলফা ইকুয়াল টু ডাব্লিউ বাই 1। আমার কি লাগবে? আমার তো 1 বাই পি স্কোয়ার লাগবে। সেই ক্ষেত্রে আমি করব কি, আপাতত পি বাই সাইন আলফাকে লিখে নেই, ডাব্লিউ বাই 1। আমার তো 1 বাই পি স্কোয়ার লাগবে, তাহলে আগে 1 বাই পি করি। 1 বাই পি করলে কি হবে? বা একটা মিনিট টাইম দাও আমাকে, আমি যদি সিম্পল আগে পিটা রেখে নিই, মনে করো পিটা নিয়ে কাজ করছি। পি ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ সাইন আলফা। এবার 1 বাই পি করলে 1 বাই ডাব্লিউ সাইন আলফা। যদি এবার এটাকে স্কোয়ার করে ফেলি কি হবে? এইটাকে স্কোয়ার করে ফেললে হবে 1 বাই পি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সিম্পল হিসাব। উল্টা করলে 1 বাই পি করলে 1 বাই ডাব্লিউ সাইন স্কোয়ার আলফা, সাইন আলফা, আর এটাকে স্কোয়ার করে ফেললে এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো পি এর ক্ষেত্রে তো বুঝলাম, যদি এখানে বলেছে তো পি আর কিউ একক ভাবে, মানে পি কাজ না করে যদি এবার কিউ কাজ করে, মানে ধরো এখন আর পি নাই, এখন আছে কিউ। কিউ তো বলে দিয়েছিল ভূমি সমান্তরালে, মানে এটা হচ্ছে কিউ। এবার দেখো এইবার এই ক্ষেত্রে যদি কিউ এর ক্ষেত্রে কি হবে? আমরা কিউ আর ডাব্লিউ নিয়ে কাজ করব, ঠিক আছে? বুঝাই দেবো, টেনশন নিও না। কিউ আর ডাব্লিউ নিয়ে কাজ করব। কিউ এর অপোজিটে কিউ ছাড়া বাদ বাকি কোণ কতটুকু? ওই আগেরটাই তো। সাইন লিখবো আগে 90 প্লাস 90 প্লাস মাইনাস থিটা। এই দেখো এইটুকু হচ্ছে গিয়ে 90 যোগ 90 বিয়োগ থিটা। আচ্ছা, ডাব্লিউ এর অপোজিটে কে আছে? এইটা যদি আলফা হয়, এটাও আলফা, অনুরূপ কোণ পড়ে আসছে ছোটবেলায়, সমান্তরাল বাহুর, এটা ছেদক, এটা যেই কোণ, এটা একই কোণ হয়। এখন দেখো ডাব্লিউ লিখে ফেললে বাকি যে দুইটা বল আছে আর আর কিউ, এদের মাঝখানের কোণ, দ্যাট ইজ আর আর কিউ এর মাঝখানে কত? 90 ডিগ্রি প্লাস আলফা। আর আর কিউ এর মাঝখানে কোণ কত? 90 ডিগ্রি প্লাস আলফা। এখন দেখো তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস আলফা। এবার যদি আমি বলি যে এখানে এটা কত আসবে আলটিমেটলি, কিউ ডিভাইড বাই সাইন 180 বিয়োগ আলফা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই সাইন 90 প্লাস মানে কি কস আলফা, কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু ডাব্লিউ বাই কস আলফা। আমার কি লাগবে? আমার তো 1 বাই কিউ দরকার, তাহলে আগে আমি কিউ বের করে নিই। কিউ ইকুয়াল টু ডাব্লিউ, আর এই সাইন উপরে চলে গেলে সাইন বাই কস, যেটা হবে tan। ওকে, আর 1 বাই কিউ করে ফেললে কি হবে? 1 বাই ডাব্লিউ tan আলফা। উল্টা করে দিলাম, যদি এটাকে স্কয়ার করে দিই তাহলে এখানে একটা স্কয়ার আসবে, এখানে স্কয়ার, এখানে স্কয়ার। সিম্পল হিসাব। এইবার আমাকে যেটা লাগবে সেটা, অঙ্ক কিন্তু শেষ। এটাকে ধরো আমি দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম আমি 2 নাম্বার। 1 বিয়োগ 2 কি আসবে? বামের দুইটাকে আগে বিয়োগ দিব, মানে 1 বাই কিউ স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার দিব, ইজ ইকুয়াল টু এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, মানে 1 বাই ডাব্লিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস 1 বাই ডাব্লিউ স্কয়ার tan স্কয়ার আলফা। এখন দেখো ম্যাথ কিন্তু শেষ। 1 বাই ডাব্লিউ স্কয়ার কমন না যায় দুটো থেকে, তাহলে কি হবে? 1 বাই সাইন স্কয়ার আলফা মাইনাস 1 বাই tan স্কয়ার আলফা। এইবার 1 বাই সাইন স্কয়ার মানে কি? কোসেক স্কয়ার। 1 বাই tan স্কয়ার মানে কি? কট স্কয়ার। আমরা ছোটবেলায় পড়ে আসছি কোসেক মাইনাস কট করলে কত হয়? কোসেক মাইনাস কট হচ্ছে 1, দ্যাট ইজ ডাব্লিউ স্কয়ার, যেটা নাকি আমার দরকার ছিল। দেয়ারফর আমরা লিখতে পারি 1 বাই কিউ স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কয়ার। এই শেষ। আর এবং পি এর মধ্যে ওয়েট করো তো, এখানে তো পি নাই, অনুরূপ কোণ দিয়ে সমান। यस, এইটা আলফা, এটা আলফা। কেমনে কি? এই দুটো হচ্ছে সমান্তরাল, এটা এদের ছেদক, সেই ক্ষেত্রে এই কোণ যা এই কোণ তা হবে। যে কোনো কোশ্চেন করতে পারো। এই পুরোটা কি আমি একবার বুঝাই দিব? এই পুরোটা একবার বুঝাই দিই। দেখো প্রথমত আমাকে ওরা বলেছে একটা হেলানো সমতল আঁকলাম,
বললো দৈর্ঘ্যের সমান্তরালে, দৈর্ঘ্যের সাথে এবং ভূমির সমান্তরালে। তাহলে এই তলের দৈর্ঘ্য হচ্ছে এই বরাবর, তাহলে এই দিকে একটা বল কাজ করবে, ধরে নিলাম পি, যেটা দেওয়া আছে দৈর্ঘ্যের সাথে পি, ভূমির সমান্তরাল, ভূমি হচ্ছে এটা, তাহলে এই বরাবর কিউ দিলাম, কিউ এই দিলাম কিউ। ওকে, বললো প্রত্যেকে এককভাবে, মানে হচ্ছে কি একবার পি আর একবার কিউ, দুইটা কখনো একসাথে না, পি হইলে কিউ থাকবে না, কিউ হইলে পি থাকবে না, এটার মানে হচ্ছে এককভাবে এই ওয়ার্ডটা। বললো ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে, এই যে এটা বস্তু যার ওজন হচ্ছে ডাব্লিউ নিচে দিয়ে কাজ করছে, ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে, তলটার উপর স্থির। কেন স্থির আছে? কারণ তলটা বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। এবার বললো প্রমাণ করো যে এত এত এত। এখন আমি যেটা করব, আমাকে তো বলে দিয়েছে এর এককভাবে কাজ করে, কারা কারা? পি আর কিউ, পি আর কিউ। এখন দেখো পি আর কিউ যেহেতু এককভাবে কাজ করে, তো প্রথমত আমি পি মানে কিউটার কথা বাদ দিই, মনে করি কিউ নাই, সেই ক্ষেত্রে পি আর আর ডাব্লিউ নিয়ে কাজ করব। এখন আমি আর কেন নিচ্ছি না? আর নানার পিছনে কারণ হচ্ছে এখানে কোনো আর এর ছিটা ফোটা নাই, এই জন্য আর আপাতত নিচ্ছি না। পি আর ডাব্লিউ নিয়ে কাজ করতে গেলে কি হবে? পি ডিভাইড বাই বাকি যে দুইটা বল আছে ওদের মাঝখানের কোণ, কোণ কত? 90 বিয়োগ 90 মাইনাস আলফা। কেন 90 মাইনাস আলফা? আমি ধরে নিয়েছি এটা আলফা, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা আলফা, এটা হচ্ছে কি 90, এটা আলফা হলে এটা 90 বিয়োগ আলফা হবে। ওকে, তাহলে আমার এই কোণটা হচ্ছে কত? 90 যোগ 90 বিয়োগ আলফা, লিখলাম 90 যোগ 90 বিয়োগ আলফা গেল। ডাব্লিউ ডিভাইড বাই কত আসবে? ডাব্লিউ ডিভাইড বাই আর, আর পি এর মাঝখানের কোণ। দেখো আর সবসময় তলের সাথে লম্ব বরাবর যাবে, আর পি কে বলে দিয়েছে তলের দৈর্ঘ্য বরাবর, একটা লম্ব আর একটা দৈর্ঘ্য, তাহলে তো 90 ডিগ্রি হবে অবভিয়াসলি, এই জন্য 90 ডিগ্রি গেল। এটাকে হিসেব নিকেশ করে 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 আমি ইচ্ছা করে পি আনলাম, তারপরে 1/p স্কয়ার করলাম। সিমিলার ওয়েতে আমি কিউ এর ক্ষেত্রে নিয়ে আসলাম। কিউ এর ক্ষেত্রে কি হবে? কিউ এর ক্ষেত্রে পি থাকবে না। তুমি কিন্তু পরীক্ষার খাতা আঁকবা একসাথে দুইটাই, তুমি আবার আমার মতো করে একবার একবার করে কেটো না। ওকে, দিলে কিউ। এইবার আমার তো আর নিব না, কেন আর নিব না? আমার হচ্ছে এখানে আর ছোটা ফোটা নাই, এই জন্য নিব না। কিউ আর ডাব্লিউ দিয়ে কাজ করব। কিউ ডিভাইড বাই কি দিব? কিউ ডিভাইড বাই বাকি যে দুইটা বল আছে ওদের মাঝখানে কোণ কত হবে? 90 যোগ 90 বিয়োগ আলফা, দিলাম 90 যোগ 90 বিয়োগ আলফা সাইন। ডাব্লিউ ডিভাইড বাই কতটুকু? এই কোণটুকু, কতটুকু হয়? এটুকু 90, এটুকু আলফা। কেন আলফা? এইটা আলফা হলো এটাও আলফা, কারণ অনুরূপ কোণ। আচ্ছা দেখো এই কিউ বাই সাইন এত এত, ডাব্লিউ বাই কজ এত এত, কেন কজ? সাইনের সামনে 90 হলে এটা কজ হয়ে যায়, গেল। এইবার এটাকে হিসাব করতে করতে কিউ আনলাম, কিউ এর পরে 1/q করার পরে এটুকু আসলো। আমার তো দরকার পি স্কয়ার মাইনাস 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার। এটাকে ধরে এটা থেকে বিয়োগ দিয়ে দিলাম, এই কাটাকাটি কাটাকাটি করতে করতে দেখবা যে এটা এই সূত্র আসবে, এটার মান হচ্ছে 1। অনেকে এটা এই জায়গায় এসে কনফিউশনে পড়ে যায়, এটা ওই সেম জিনিস আগের ছোটবেলার সূত্র, এই বসায় এটার মান 1, লাস্টে এই কাটাকাটি করে 1/w স্কয়ার চলে আসে। এই যে এইটাকে করে কনস্ট্যান্ট ঘুরায় ফেলে, এটাকে করে কনস্ট্যান্ট ঘুরায় ফেলে। কেমনে ঘুরায় দেখো, করে কি বলে, এটাকে দেখো আরেক লাইন লেখা আছে, সেটা হচ্ছে আমি যদি লসাগু করে ফেলি, নিচে পি স্কয়ার কিউ স্কয়ার, উপরে কি হবে? কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু 1/w স্কয়ার। যদি আমি বলি w স্কয়ারের মান কত? পি স্কয়ার কিউ স্কয়ার বাই কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। মাঝে মাঝে করে কি w এর মান জানতে চায়, মাঝে মাঝে এই w এর মান জানতে চায়। দেখো দেখতে পাচ্ছ কিনা? না পেলে হচ্ছে আমি সাইডে লিখে ফেলি। w এর মান লেখা যায়, w এর মান লেখা যায়, w এর মানটা লেখা যায় পি কিউ ডিভাইডেড বাই কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এটা খেয়াল রেখো, পরীক্ষা হলে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে মাঝে মাঝে দৈর্ঘ্য আর ভূমির জায়গা চেঞ্জ করে দেয়। তোমরা তো মুখস্থ করে ফেলছো আমার অঙ্ক দেখতে দেখতে, যে এইদিকে পি এইদিকে কিউ। অনেক সময় করে কি বলে, ভূমির দিকে হচ্ছে পি আর এইদিকে কিউ, তখন কিন্তু দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আসবে, বইয়ের মধ্যে ম্যাথটা আছে। ভূমি আর দৈর্ঘ্য চেঞ্জ করে দেয়, ওই ক্ষেত্রে ভুলে গেলে চলবে না। ওকে, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ডাব্লিউ মান এটা মাঝে মাঝে জানতে চায়, তারপরে হচ্ছে কি এটা জানতে চায়, এটা একটা কোশ্চেন হয়, এটা নিয়ে আরেকটা কোশ্চেন হয়, সেম জিনিস। ওকে, ভালো থেকো, আর কিছু নেই, ভাইয়ার জন্য দোয়া করো। গুড বাই, সি ইউ। দোয়া করো আমার জন্য।